দেখো আমাদের ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার বেসিক্যালি যদি বলি, ধরো আমি যদি একটা ডায়াগ্রামেটে যদি চিন্তা করি, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কোনটাকে বলছি। সার্ভার মিনস এ পাওয়ারফুল কম্পিউটার। এই পাওয়ারফুল কম্পিউটারকে আমরা কি বলছি? সার্ভার বলছি। একটা সার্ভারের মধ্যে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশনস আর স্টোরড ইন এ সার্ভার। যত ধরনের ইনফরমেশন আছে সার্ভার মধ্যে স্টোর থাকে। যেমন আমাদের সিম্পল যদি আমি বলি, এই যে গুগল সার্ভার, তারপর যে কোনো পাওয়ারফুল মেশিনকে আমরা সার্ভার বলতে পারি। আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট প্রত্যেকে ব্যবহার করি, ফেসবুকের নিজস্ব সার্ভার আছে, এবং প্রত্যেকেরই এই পাওয়ারফুল সার্ভারের সঙ্গে ইচ অ্যান্ড এভরি এখানে কি আছে? আমাদের ক্লায়েন্ট কম্পিউটারস আছে। ক্লায়েন্ট কম্পিউটার একটা থাকবে এরকম ব্যাপার নেই, মেনি ক্লায়েন্টস কম্পিউটারস আর দেয়ার। এই ক্লায়েন্ট মেশিনগুলো কি করে? এই যে সার্ভার যে কম্পিউটারগুলো আছে, এই সার্ভারগুলোকে কি করে? রিকোয়েস্ট পাঠায়। দে আর সেন্ডিং রিকোয়েস্ট ক্লায়েন্ট, এবং সার্ভার তার রেসপেক্টে একটা কি করে? আমাদেরকে রেসপন্স দেয় প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এটার কার রেসপেক্টে হয়? থ্রু ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার থাকে, যেমন আমাদের পপুলার ওয়েব ব্রাউজার আমরা প্রত্যেকেই ব্যবহার করি, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, এরা প্রত্যেকটা ওয়েব ব্রাউজার। সো ওয়েব ব্রাউজারের রেসপেক্টে এরকম একটাই, যে এখানে আমি একটা ক্লায়েন্টকে দিয়েছি, একটা ক্লায়েন্ট থাকবে এমন কোনো ব্যাপার নেই। এরা প্রত্যেকটা মেনি ক্লায়েন্টস আর দেয়ার, সো মেনি ক্লায়েন্টস আর দেয়ার, ইচ অ্যান্ড এভরি ক্লায়েন্টস সেন্ডিং দেয়ার রিকোয়েস্ট টু সার্ভার। সার্ভারকে তারা কি করে? রিকোয়েস্টটাকে সেন্ড করে, এবং তার রেসপেক্টে সার্ভার কি করে? প্রোভাইড এ রেসপন্স। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এখানে বসে এই মুহূর্তে আমি এই গুগল খুলছি। দেখো আমি দেখছো ভালো মতন বুঝবো একই জিনিস। এই গুগলটাকে খুললাম, তাই google.com, এটা আমরা আস্তে আস্তে আসবো। google.comটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা সার্ভারের থেকে, এটা ডোমেন নেম। ডট কমটাকে বলছে কমার্শিয়াল। এবং আমরা অনেক সময় দেখেছি যে GoDaddy.com, গোড্যাডি কিন্তু সার্ভারের স্পেস কিছু ওরা কি করে? সেল করে, এবং সেই সার্ভার স্পেসটা কিনতে হয়। কেনার পর সেখান থেকে তুমি তোমার নিজস্ব কোনো ওয়েব ব্রাউজার বা ওয়েব পেজ তৈরি করে তুমি কি করতে পারো? ওই সার্ভারের মধ্যে আপলোড করে দিলে তুমি তোমার পছন্দের মতন নিজস্ব কোনো আহ, জিনিসকে তো তুমি দেখতে পাবে আর কি। তোমার নিজের মতন ওয়েব পেজ তৈরি করলে দেখতে পেলে। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দেখছি, আমি তো আগের দিন তোমাদের বলেছিলাম আমার নিজস্ব একটা সার্ভার রাখা আছে। এই যে একটা ডুয়ার্স অ্যাপ.in বলে একটা সার্ভার আছে, এই দেখো এই সার্ভারটার মধ্যে এই একটা সার্ভার। এই সার্ভার আমাদের কেনা সার্ভার আর কি। এই সার্ভারটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কি কি সার্ভিস প্রোভাইড করি সবকিছু এরকম লেখা আছে, এই বানানো আছে সার্ভিসের মধ্যে। কেউ এনকোয়ারি করলে এখান থেকে জাস্ট ঢুকে এনকোয়ারি পেজটাকে ফিল আপ করলে হবে। এটা একটা ওয়েব পেজ কিন্তু, হ্যাঁ, এটা সার্ভার থেকে করা হয়। সেরকমই নিজস্ব সার্ভার যখন থাকে, সার্ভারকে আমি অ্যাকচুয়ালি বলি যে পাওয়ারফুল কম্পিউটারস। সে এই পাওয়ারফুল কম্পিউটার থেকে বিভিন্ন ইনফরমেশন বা এই থ্রু ওয়েব ব্রাউজারের থ্রুতে সার্ভারে রিকোয়েস্ট পাঠানো হয়। সার্ভার তার রেসপেক্টে কি দেবে? রেসপন্স দেয়। যে রিকোয়েস্ট গেল, তার সঙ্গে রেসপন্স এলো ভায়া ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের মারফত আর কি। ঠিক আছে, এটা হলো হচ্ছে আমার সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার। বাংলা যদি বলি, প্রথমে বাংলাটা বলে পরে আমি ইংলিশ নোটস, যাদের ইংলিশ নোটস ছেড়ে দেবো। আর আমাদের সান্নিক নতুন এসছে, ওকে আমি ইংলিশ নোটস আগে যেগুলো করিয়েছিলাম ওটা দিয়ে দেবো পরপর করে। যেমন দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এক বা একাধিক শক্তিশালী কম্পিউটার, এখানে শক্তিশালী বলতে সো মেনি পাওয়ারফুল কম্পিউটারস, কেন্দ্রীয় কম্পিউটার থাকে যাকে আমরা সার্ভার বলা হয়। অন্যান্য সমস্ত কম্পিউটার বা নোড এই সার্ভারের সঙ্গে যুক্ত থাকে। নোড কাকে বলে? দেখো এই যে সার্ভার আছে, এই সার্ভারের সঙ্গে যে যে কম্পিউটারগুলো পরপর কানেক্টিভিটি করা আছে, এদেরকে বলছে নোড কম্পিউটারস। হ্যাঁ, এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তি বলা হয়। তাহলে যারা ইংলিশ পড়বে আর কি, তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে তোমরা এতটুকু পর্যন্ত পড়তে পারো। তোমরা পড়বে হচ্ছে
এখানে বাংলার জন্য এখানে ক্লিক করলে এখান থেকে সোজা আমরা যাব হচ্ছে যে নেটওয়ার্ক প্রযুক্তি এই পর্যন্ত দিবে। এই পর্যন্ত লেখা কমপ্লিট হওয়ার পর এই যে পিকচারটা দেওয়া আছে, দিস পিকচার ইউ ক্যান ড্র, তাহলে তোমার ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার যেটা হয় সেটা কমপ্লিট হয়ে গেল। প্রথমে বলি যে এখান থেকে অত ডেপথে বা অত কিছু বেশি পড়ার কোনো দরকার নেই। এই সমস্ত চ্যাপ্টার থেকে শুধুমাত্র এসএকিউ বেসিস কোশ্চেন থাকে, শর্ট অ্যান্সার টাইপ। এবং তোমরা নিশ্চয়ই জানো যে শর্ট অ্যান্সার টাইপ হচ্ছে পুরোপুরি অনলি 1 মার্কসের, যা থাকবে 1 নাম্বারের জন্য লিখতে হবে, তো বেশি করে আমার কোনো দরকার নেই, এতটুকুই লিখবে। ওকে, তারপর দেখো এখানে সুবিধে আছে অসুবিধা আছে, এগুলো পরীক্ষা যেহেতু কোনো সময় থাকে না, তো এগুলো নিয়ে আমি অত ডিসকাসও করতে চাচ্ছি না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এক্ষেত্রে আমরা বলি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন এখানে কিন্তু আমাদের যেমন একটা সেন্ট্রাল কম্পিউটারে কি থাকে, একটা সার্ভার থাকে, এবং এই সার্ভারটাকে অন্যান্য ক্লায়েন্ট কম্পিউটারগুলো কি করছে, শেয়ার করছে। তো সেরকমই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু তোমার ডেডিকেটেডলি কোনো নিজস্ব সার্ভার থাকে না। কারণটা কি, এই নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটারে একদিকে সার্ভার এবং অন্যদিকে ক্লায়েন্ট হিসাবে কাজ করে, মানে এরাই সার্ভার এরাই ক্লায়েন্ট। কারণ এই নেটওয়ার্ক কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না, এক্ষেত্রে ব্যবহারকারী নিচেই কোনো কম্পিউটার থেকে ডেটা গ্রহণ করবে বা কোনো কম্পিউটার ডেটা প্রেরণ করবে, তা ঠিক করে নেয়। এতটুকু আমরা যদি পড়ি, দ্যাটস মোর দ্যান এনাফ। আর পিকচারের ক্ষেত্রে আমি যদি বলি, এত কঠিন জটিল পিকচারে যাওয়ার কোনো দরকার নেই, আমি একটা ছবি এঁকে দিচ্ছি, ওটাকে তোমরা ডিজাইন করবে। কি আঁকবে দেখো, এরকম অনেকগুলো কম্পিউটারকে আমরা রাখতে পারি এখানে। জাস্ট একটা কানেক্টিভিটি তৈরি করে দেবে, কিচ্ছু করতে হবে না। কানেক্টিভিটি তৈরি করলে তাহলে আমি বলতে পারি যে এখানে প্রত্যেকটা নোড যে কম্পিউটারগুলো আছে তারা নিজেদের মধ্যে একটা কানেক্টিভিটি বা কানেকশন তৈরি করে আছে, এই জন্য এদেরকে বলে হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার, আমি নোটস সব দিয়ে দেবো, যারা আগের দিন ক্লাস করেছে তারা দেখতে পাবে। তোমাদের কিন্তু প্রত্যেককে আমি নোটস কিন্তু ইংলিশ নোটস কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়ে দিয়েছি। ইংলিশ নোটসগুলো একবার দেখবে, তাহলে বুঝতে পারবে যে ইংলিশ নোটসগুলো কি কি আছে আর কি। নেক্সট দেখো, সুবিধে অসুবিধেগুলো এখন কিছু পড়া দরকার নেই, শুধুমাত্র এখান থেকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের আর্কিটেকচার আমরা করবো আর কি। আজকে যতটুকু করাবো তারা লিস্ট আমি করে রেখেছি, সকালের ব্যাচে আমি করছিলাম, এই জিনিসগুলো আজকে আমি টোটালটা কমপ্লিট করব। এতগুলো চ্যাপ্টার আছে ক্লিয়ারিং পর্যন্ত, তার প্রত্যেকটা এই এখানে লিস্ট করে রাখার কারণটাই হচ্ছে আমি এগুলার টোটাল প্রত্যেকটা নোটস আমি প্রোভাইড করব একটা একটা করে। ইংলিশগুলো বাংলাগুলো তো এখানে করে দিচ্ছি, আর যেগুলো লেখা দরকার লিখে দেবো। দেখো, ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কি পার্থক্য বলছে, এই নেটওয়ার্কের ক্ষেত্রে এক বা একাধিক কম্পিউটার সার্ভার হিসাবে ও অন্য সমস্ত কম্পিউটারগুলি ক্লায়েন্ট হিসাবে কাজ করে। এই নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটি কম্পিউটার একদিকে সার্ভার ও অন্যদিকে ক্লায়েন্ট হিসাবে কাজ করে। তাহলে এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না। পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে মানে বলাই আছে, নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেক কম্পিউটার একাধিক সার্ভার ও অন্য ক্লায়েন্ট হিসাবে কাজ করে। আর এই নেটওয়ার্কের ক্ষেত্রে যুক্ত সার্ভার কম্পিউটারগুলি শক্তিশালী হওয়ার প্রয়োজন, কিন্তু ক্লায়েন্ট কম্পিউটারগুলি মধ্যমানের হলেও চলে। মানে অ্যাকচুয়ালি সার্ভার যদি পাওয়ারফুল না হয়, তাহলে আমরা অন্যান্য ক্লায়েন্টগুলোকে তার সমস্ত ডেটাগুলোকে ইনফরমেশনকে শেয়ার করতে পারবো না। আমাদেরকে প্রত্যেকটা ক্লায়েন্ট কম্পিউটার কি হতে হবে, পাওয়ারফুল কম্পিউটার হতে হবে। এই কম্পিউটারের ক্ষেত্রে যুক্ত প্রত্যেক কম্পিউটার যেহেতু ক্লায়েন্ট এবং সার্ভার হিসেবে কাজ করে, তাই সমস্ত কম্পিউটারকে একই মানের হয়।
জাস্ট অনলি 2 পয়েন্টস, দুটো পয়েন্ট শুধুমাত্র পড়ে রাখবে, এর চেয়ে বেশি কিছু পয়েন্ট পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, দরকার পড়লে আমি এটাকে এটা সেভ করে পাঠিয়ে দেবো, তোমরা ঘরে বসে দেখে লিখে নেবে আর কি। আর এবার আমরা যদি আসি যে তথ্যের পরিবহন সমান্তরাল এবং প্যারালাল, যেটাকে আমরা বলছি সিরিয়াল এবং প্যারালাল, বাংলাটা পড়ার কোনো দরকার নেই, এখানে ইংলিশেই পড়বে। প্যারালাল এবং সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল এবং সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে যেটা হয় আমাদের, প্রথমে প্যারালাল এবং সিরিয়াল এর তথ্যের পরিবহনকে দুভাগে ভাগ করা হয়, এবং তাছাড়াও আমাদের এই সিরিয়াল ট্রান্সমিশনকে আরো দুভাগে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, এটা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা যখন ট্রান্সমিশন কিরকম হবে, যে আমি যদি অ্যাজ এ ডায়াগ্রামেটিক ভিউতে যদি ভাবি, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে প্রত্যেকটা তোমার ক্যারেক্টার্স, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার্স আর পাসিং, কিভাবে পাস হবে এই এটা তোমাদের অলরেডি করে দিয়েছিলাম, এখান থেকে আমরা দেখছি। দেখো অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন পৃথক পরিবহন, মানে একে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে, একের পর এক সংকেত। এখানে তোমরা কি করবে না, সংকেত লিখবে না, এখানে কি লিখবে, এখানে লিখবে হচ্ছে সিগন্যাল। সংকেতের বদলে আমরা কি লিখব, সিগন্যাল। ছোট করে লিখি এটা, হ্যাঁ এটা বড় হয়ে যাচ্ছে। এখানে সংকেত না লিখে যারা বাংলাতেও লিখছো তারা এখানে সিগন্যালই লিখবে। ইউ ক্যান অলসো রাইট হিয়ার সিগন্যাল। এক্ষেত্রে সাধারণত 8 বিটের ক্যারেক্টার প্রতিবারে পরিবাহিত হয়। এখানে আমি যদি বলি, স্নেহা ওকে আসো, রেকর্ডিং আছে, হ্যাঁ অসুবিধা হবে না, পেয়ে যাবে। 8 বিট কাকে বলছে, হোয়াই ডু ইউ মিন বাই 8 বিট? 8 বিট মিন, সাপোজ ধরো আমি একটা নাম্বার লিখছি 1010111, তাহলে এই নাম্বারটা কত বিটের নাম্বার? এই নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, হচ্ছে 8 বিট। দিস ইজ এ 8 বিট নাম্বার। 8 বিট মানে হচ্ছে ইচ অ্যান্ড এভরি বাইনারি বিট, মানে হচ্ছে বাইনারি ডিজিট। তাই বাইনারি ডিজিটকে আমরা কি বলি, বিট বলি। সো এটা একটা বিট, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট করে পরপর করে আমার 8 বিট নাম্বার আছে। এখানে আমাকে কি বলেছে এই ডেফিনেশনের ক্ষেত্রে, এক্ষেত্রে বলেছে এক্ষেত্রে সাধারণত 8 বিটের ক্যারেক্টার প্রতিবারে পরিবাহিত হয়। 8 বিটের ক্যারেক্টার, প্রতিটি ক্যারেক্টার আবার স্টার্ট বিট দ্বারা সংকেত প্রাপ্ত হয়ে 0 দ্বারা নির্দেশ করা হয়। এই দ্বারা গ্রাহক ক্যারেক্টার প্রেরকের শুরু বুঝতে পারে, এবং এই বিটের জন্য স্টার্ট এবং স্টপ বিট। কারণ এখান থেকে আমার ডেফিনেশন থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে এবং স্টার্ট বিট এবং স্টপ বিট, এই এই ম্যাটারটা কিন্তু কাজ করছে। আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি, দেখবে কালকে তোমাদের যেটা পাঠিয়েছিলাম ওই ইংলিশ নোটসের ক্ষেত্রে, ওখানে আমাদের একটা ডায়াগ্রাম অলরেডি করা আছে, আমি ওই নোটসটা থেকে আসছি। এই দেখো, দাঁড়াও ইংলিশটা দেবো, আমি আরেকবার সেন্ড করবো। এটা দেখো, এই যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। The asynchronous transmission mode is a mode of communication in which a start and stop bit is introduced in the message during transmission. ট্রান্সমিশনের সময় আমরা স্টার্ট এবং স্টপ বিট থাকবে। দ্য স্টার্ট অ্যান্ড স্টপ বিট এনশিওর দ্য ডেটা ইজ ট্রান্সমিটেড কারেক্টলি ফ্রম দ্য সেন্ডার টু রিসিভার। মানে আমার এখানে যদি একটা মেসেজ থাকে, মেসেজটা কি, ধরো 100 একটা মেসেজ আছে, আর সেকেন্ড টাইম আরেকটা স্টার্ট বিট আছে এই মেসেজটা। এবার এটা যখন স্টার্ট বিট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে স্টপ বিট থাকবে, স্টার্ট এবং স্টপ, মানে আমি যদি একটা মেসেজ সেন্ড করব, আমি যদি বলি যে স্টার্ট, ওই বিট মানে আমি এখানে কি করব, স্টার্ট বিটের জন্য আমরা এখানে 0 অথবা 1 এই বিটগুলোকে ব্যবহার করব। করার পর যদি স্টার্ট বলি, তাহলে এই কতগুলো ডেটা অ্যাট এ টাইম ট্রান্সফার হবে, আবার সেকেন্ড টাইম ডেটা ট্রান্সফার হবে। তাহলে এই যে স্টার্ট এবং স্টপ বিট, এই টোটাল যেটা থাকছে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে। আমাদের ডেফিনেশন যেটা আছে, বাংলায় পড়লে ইংলিশ সেখান থেকে পড়ে নিতে পারবে, আর বাংলার জন্য তোমরা জাস্ট এতটুকুই পড়বে। এই দেখো আমি বলছি, এখান থেকে বাংলার জন্য এখান থেকে শুরু করবে, যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে একের পর এক বিট সংকেত সিগন্যাল প্রেরিত হয়। এক্ষেত্রে সাধারণত 8 বিটের ক্যারেক্টার প্রতিবারে প্রেরিত হয়। প্রতিটি ক্যারেক্টার আবার স্টার্ট বিট দ্বারা সংকেত প্রাপ্ত, সংকেতটা একবারে লিখবে না, সিগন্যাল লিখবে, যেখানে সংকেত বা সেখানে সিগন্যাল লিখে নেবে, যাকে 0 দ্বারা নির্দেশ করা হয়। এ দ্বারা গ্রাহক প্রেরকের বুঝতে পারে, বলে এখানে যতটুকু আছে ততটুকুই পড়ে নেবে।
শুধুমাত্র এখান থেকে একটা এমসিকিউ টাইপ কোশ্চেনকে ভালো মতন প্রিপেয়ার করে রাখো যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টার্ট এবং স্টপ বিট, আমি জাস্ট কোশ্চেনটা লিখে দিচ্ছি, এটা ইংলিশে লিখছি, এটা বাংলাও করে নিতে পারবে। আমি লিখছি যে ইন হুইচ ট্রান্সমিশন, ইন হুইচ ট্রান্সমিশন start and stop bit is required। এই কোশ্চেনটা পরীক্ষাতে হাজারো বার এসছে। বাংলায় কি লিখবে? কোন ট্রান্সমিশনে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন? এটার অ্যান্সারটা হবে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। এই কোশ্চেনটা এখন থেকে ভালোভাবে রেডি হয়ে নাও। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টার্ট অ্যান্ড স্টপ বিটস আর রিকোয়ার্ড। ওকে, সো এখান থেকে এই ডেফিনেশনটা আমরা করতে পারি এবং তার সঙ্গে যে পিকচারটা পিডিএফ এ দেওয়া আছে সেই পিকচারটাই তোমরা পারলে একবার বাংলার ক্ষেত্রেও এঁকে রাখবে আর কি। যেটা বাংলায় করছো সেখানে পিডিএফটা গ্রুপে ছাড়া আছে, এখান থেকে পিকচারটা করে রাখতে পারো, ডায়াগ্রামটা। নেক্সট হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনটা কি জিনিস? এই পরিবহনের ক্ষেত্রে একাধিক বিটে এক একটি ব্লক দীর্ঘ ফ্রেমের আকারে পরিবাহিত হয়। তাহলে এখানে কি হচ্ছে যে আমার অনেকগুলো বিট, এখানে তো ভালো মতন ব্যাপারটা আমি বোঝাচ্ছি আর একবার। ধরো এটা যদি আমি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে এই টোটালটাকে যদি আমি প্রেরিত করতাম, এখানে ইচ অ্যান্ড এভরি বিটস ট্রান্সফার হতো। প্রথমে 0 1, তারপর 0, তারপর আবার 1, আবার 0 এ ট্রান্সফার হতো 1 বাই 1। বাট আমার যদি ধরো এরকম একটা ডেটা আছে কতগুলো, তো এখন ডেটা নিয়ে আমি ডেটা রাখা আছে। ওকে, এখান থেকে আমি যদি এমন একটা ফ্রেম তৈরি করব, কতগুলো বিটের একটা গ্রুপ তৈরি করব। ধরো এখানে আমি 5 বিট করে গ্রুপ তৈরি করছি, 1 2 3 4 5, তাহলে এটা একটা গ্রুপ হতে পারে। দিস ইজ এ ওয়ান গ্রুপ, 1 2 3 4 5, 0 পর্যন্ত আসবে, এটা নিয়ে একটা গ্রুপ হবে, আর এটা নিয়ে একটা গ্রুপ হবে। তাহলে এখানে কিন্তু ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার্স বা বিটকে আমি ট্রান্সফার করব না, আমি টোটাল যে আমার বিটগুলো থাকবে তাকে একটা ফ্রেমের মধ্যে জাস্ট কনসাইজ করব। পুরো একটা ফ্রেমের মধ্যে আমি ইনবিল্ট নিয়ে তারপর সেই ফ্রেমটাকে আমি ট্রান্সফার করব। প্রথমত এই ফ্রেমটা ট্রান্সফার করলাম F1, আবার দেখো এটাকে ট্রান্সফার করলাম F2, আবার ট্রান্সফার করলাম F3, এভাবে চলবে। সো পর পর করে ট্রান্সফার হবে। তাহলে কি বলতে পারি যে এই পরিবহনের ক্ষেত্রে একাধিক বিটে এক একটি ব্লক দীর্ঘ ফ্রেমের আকারে পরিবাহিত হয়, এতে অনেকগুলো বাইটও থাকতে পারে। তার এখানে বাইট কনসেপ্টটা বলে দিই, যে আমরা ক্লাস 11 এর ক্ষেত্রে বলেছিলাম যে 8 বিট ইকুয়াল টু 1 বাইট। তাহলে আমার যদি এখানে 2 বাইট 16 বাইটস অনেকগুলো বাইট হতে পারে, তাহলে 8 বিটকে মিলে তো আমার বাইট হবে, তাহলে 16 বিট হলে ক বাইট হবে? 2 বাইট হবে। তাহলে এখানে অনেকগুলো বাইটও এখানে থাকতে পারে। এক্ষেত্রে কোনো স্টার্ট অথবা স্টপ বিট থাকে না। তাহলে স্টার্ট ও স্টপ বিট থাকে না কোন ট্রান্সমিশনের ক্ষেত্রে? তখন বলবে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে। তাহলে স্টার্ট ও স্টপ বিট থাকে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে, বাট ইন সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন দেয়ার আর নো স্টার্ট অ্যান্ড স্টপ বিট। এবং ক্যারেক্টার প্রেরণের সময় পরপর দুটি বাইটের মধ্যে কোনো ফাঁকা না লিখে লিখবে দেয়ার ইজ এ নো গ্যাপ। বাংলা লিখলে ওখানে গ্যাপ লিখবে, গ্যাপ থাকে না। এক্ষেত্রে প্রতিটি বিটের প্রেরণ এবং গ্রহণের মধ্যে সময়ের ব্যবধান যথাযথ হওয়ায় গ্রাহক প্রতিটি বাইটের ক্যারেক্টার চিহ্নিতকরণ আলাদাভাবে করতে পারে। প্রতিটি বাইটকে ডিফারেন্ট ভাবে আমরা কি করতে পারি? রিকগনাইজ করতে পারি। তাহলে এখানে আমাদের পিকচারটা কি হতে পারে? পিকচার যদি আমাকে বলে, দেখো এই ছবিটা আঁকতে পারো সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে। সিঙ্ক্রোনাসের পিকচারটা এখানে আছে। এই দেখো সেন্ডার এন্ড রিসিভার। আমার টোটাল একটা করে এখানে কি বলছিলে 1 বাই 1 স্টার্ট আর স্টপ বিট ছিল, কিন্তু এখানে স্টার্ট আর স্টপ বিট করে রিকোয়ারমেন্ট নেই। ডাইরেকশন অফ ফ্লো, ফ্লোটা কোন দিকে যাচ্ছে? সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে, সো দ্যাট ইজ দ্য ডাইরেকশন। আর টোটাল বিটটা যেমন ধরো এখান থেকে টোটালটা ট্রান্সফার হচ্ছে, এই বিটটা নিয়ে ট্রান্সফারিংটা চলছে। হওয়ার পর আমরা কি করছি দেখো এখানে এই একটা বিটের পজিশন, এই বিটের পর সবটা ট্রান্সফার করছি।
আর এখানে স্টার্ট ও স্টপ বিট নেই। এমন ব্যাপার নেই যে আমার একটা বিট যাওয়ার পর পরবর্তী বিটটা যখন আসছে সেখানে আমার কি আসছে যে একটা গ্যাপিং, কিন্তু কোনো গ্যাপিং নেই। মানে আমার এই টোটাল বিটটা ট্রান্সফার হয়ে যাওয়ার পর সেকেন্ড বিটটা ট্রান্সফার হবে। এই বিটের মুখটা এই টোটাল জিনিসটা নিয়ে ট্রান্সফার হয়ে যাবে এখান থেকে। সো এখানে কিন্তু আমার গ্যাপিং থাকবে না। বাট ইন asynchronous transmission there is a gap between twos. এই দেখো এখানে দুটোর মধ্যে আছে, এই যে এখানে স্টার্ট আর স্টপ বিট গ্যাপিং থাকছে দেখো দুটোর মাঝে। তাহলে আমার কোন রকম বিটের বা ফ্রেমের মাঝে কোনো গ্যাপিং থাকবে না কোন ট্রান্সমিশনে? ইন synchronous transmission. Synchronous transmission there is a no gap between two bytes. হ্যাঁ, আর এখানে আমি কি বলতে হবে, there is a gap in ডেটা যখন ট্রান্সফার হবে আমার গ্যাপ থাকলে থাকতে পারে। দ্যাট ইজ এ দুটো কিন্তু এই হচ্ছে একটা হিউজ ডিফারেন্সের মধ্যে আমার পড়ছে কিন্তু। তো এখানে আমরা কি বলতে পারি দেখো, যে এখান থেকে আমাদের ক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি এখানে এইটা তো আমরা ডেফিনেশন হিসেবে ব্যবহার করব বাংলার জন্য। ইংলিশ ডেফিনেশন তো আছেই। আর আমরা পার্থক্যটা পড়ে নেব যে হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স সিঙ্কোনাস অ্যান্ড অ্যাসিঙ্কোনাস। এই পরিবারের ক্ষেত্রে একের পর এক সংকেত প্রেরিত হয়, পৃথক পরিবহন, পৃথক না লিখে বলবে অ্যাসিঙ্কোনাস ট্রান্সমিশন। পৃথক পরিবহন বলে বাংলা এরকম লেখা দরকার নেই। অ্যাসিঙ্কোনাস ট্রান্সমিশনে এই পরিবহনের ক্ষেত্রে একের পর এক সিগন্যাল প্রেরিত হয়। আর এই পরিবহনের ক্ষেত্রে এক একটি ব্লক ফ্রেমের আকারে পরিণত হয়, একটি ব্লক ফ্রেম আকারে পরিণত হবে। স্টার্ট ও স্টপ বিট থাকে, দেয়ার ইজ এ নো নিড অফ স্টার্ট অ্যান্ড স্টপ বিট। তোমার এই দুটো পড়লেই যথেষ্ট, থাকবে তো এক নাম্বার, এর চেয়ে বেশি তো পড়া দরকার নেই আমার। এই দুটো পয়েন্ট পড়বে। আর এই পার্থক্যটা আমি ইংলিশ নোটসের ক্ষেত্রে আই উইল প্রোভাইড দ্য তোমার যে পার্থক্যটা আমি বলছি এটা আমি দিয়ে দেবো আজকালের মধ্যে ইংলিশ নোটে রেডি করে দিয়ে দেবো। তাহলে এগুলো সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস। এবার আমরা আসছি ব্যান্ডউইথ, কারণ এগুলা কিন্তু বেশি করে পড়ার কোনো দরকার নেই। বারে বারে বলবো এটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এসিকিউ এর জন্য আমরা পড়ছি। আমরা যদি কম্পিউটারে টোটাল সিলেবাসটা দেখি কম্পিউটার অ্যাপ্লিকেশনে, নেটওয়ার্কিং থেকে কিন্তু কোনো রকম বড় প্রশ্ন থাকবে না, কোনো রকম বড় প্রশ্ন থাকে না। যা থাকে হচ্ছে ছোট প্রশ্ন, দ্যাট মিনস 1 মার্কসের কোশ্চেন থাকে, আর থাকে আমাদের এমসিকিউ। অর্থাৎ আমরা এখানেই বেশি কনসেন্ট্রেট করব, আমরা এর বাইরে বেশি কিছু করার কোনো দরকার নেই। আমরা থাকবে তো 1 নাম্বার। এবার প্রথমে বলছি ব্যান্ডউইথ। একটি একটি তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে ব্যান্ডউইথ বলে। তা এটা বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেটার আমি একটু ছবি এঁকে বোঝাচ্ছি ব্যান্ডউইথ কোনটাকে বলছে। ব্যান্ডউইথ মিনস, ধরো এই একটা আমি পিকচার রাখলাম, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। এর সর্বোচ্চ কোথায়? এই দেখো এটা কি এই জায়গাটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি হাইকের দিকে যাচ্ছে তাই না, হাইক হচ্ছে, এটা হচ্ছে একদম পিক, দিস এ পিক। তারপর দেখো আস্তে 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 ডাউনফলে যাচ্ছে। তাহলে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে ব্যান্ডউইথ বলে। ইংলিশে এবং বাংলায় যেটা থাকুক না কেন তোমাদের কিন্তু লিখতে হবে একটা লাইন। আর একটা পিকচার দিচ্ছি, পিকচারটা স্ক্রিনশট তুলে লিখে রাখবে পড়ার জন্য। একটি তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের, কম্পাঙ্ক মিনস ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ফ্রিকোয়েন্সির টোটাল মধ্যবর্তী মানে ইন বিটুইন যে সাইডটাকে আমরা ব্যান্ডউইথ বলি। তো ব্যান্ডউইথটা কোথায় ব্যবহার করা হয়? যে আমরা এখনকার দিনে প্রত্যেকেই হ্যাবিচুয়েট কিসে, ইন্টারনেটের মাধ্যমে। তো ইন্টারনেটের মাধ্যমে ধরো কারো বাড়িতে ব্রডব্যান্ড আছে, ব্রডব্যান্ডের মধ্যে তারা ধরো নেট করছে, নেট করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার টোটাল 60 Mbps এর লাইন, 60 Mbps, ম্যাক্সিমাম কত স্পিড হতে পারে 60 Mbps। 60 থেকে কিন্তু কমতে পারে, বাট 60 থেকে কিন্তু বাড়বে না। সো আমাকে টোটাল ব্যান্ডউইথ দেওয়া আছে হচ্ছে আমার 60, মানে 60 Mbps এর লাইনটা আমাকে অকুপাই করা আছে, আমি যেরকম প্যাকেজ নিচ্ছি। তাহলে এবার দেখা যাচ্ছে আমাদের বাড়িতে ধরো সবাই ধরো 10 বা 15 জন এখানে আমাদের বাড়িতে ঘুরতে এসছে। এবার সবাই ধরো মোবাইলটাকে আমার একটাই ওয়াইফাই এর মধ্যে অন করলো। তাহলে 15 জন কি প্রত্যেকে 60 ওই এমবিপিএস বা 55 Mbps স্পিড পাবে? পাবে না। কারণ ওই ব্যান্ডউইথটা কি হচ্ছে, শেয়ারেবল হয়ে যাচ্ছে। যত শেয়ার বাড়বে আস্তে আস্তে ওই ব্যান্ডউইথটা কমতে শুরু করবে। সো ব্যান্ডউইথ হচ্ছে টোটাল ইন্টারনেটের স্পিডের মধ্যে আমার টোটাল সর্বোচ্চ মানে হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে বলছে হচ্ছে ব্যান্ডউইথ। মানে ম্যাক্সিমাম কত স্পিড উঠতে পারে আর কতটা নেমে যেতে পারে। যেমন দেখো আমি এটা দেখাচ্ছি এখানে তোমাদের আরো পরিষ্কার ব্যাপারটা। যদি আমি এই পজিশনের থেকে আমার যে ইন্টারনেটটা আমি যে ব্যবহার করছি,
ধরো এখানে আমি লিখছি হচ্ছে এই আমরা যে নেটের স্পিড মাপি তার জন্য আমরা ব্যবহার করে হচ্ছে এই স্পিড টেস্ট বলে একটা আছে, আমার ডাউনলোড করাই আছে। এই যে স্পিড টেস্ট ওকলা দিয়ে মাপছি, দেখো এখানে কত ব্যান্ডউইথ দিচ্ছে আমাকে, সব বোঝাচ্ছি, তারা ভালো পরিষ্কার হয়ে যাবে। কোন কোম্পানি লাইন আছে? রেলটেল থেকে আমি এখান থেকে যখন গো করলাম টোটাল স্পিডটাকে ক্যালকুলেট করবে, দেখো বাড়ছে আস্তে আস্তে, এখনো শেষ হয়নি, টোটাল দাগটা এখানে গিয়ে যাবে, তারপরে মাপা শেষ হবে। আমাকে ডাউনলোড স্পিড দিচ্ছে হচ্ছে 41 Mbps। আমার লাইনটা কত এমবিপিএস জানো? 50 Mbps এর। আমার লাইনটা হচ্ছে 50 Mbps এর, আর আপলোড দিচ্ছে হচ্ছে 44 Mbps। এটা হচ্ছে ডাউনলোড এবং আপলোড। এবার তোমাকে ধরো আমি একাই ধরো নেটওয়ার্ক ক্লাস করাচ্ছি, এবার এখানে যদি 10 জন 12 জন যদি এই ওয়াইফাইটাকে শেয়ার করে তাহলে কিন্তু 45 আপলোড হয়ে গেল, তাহলে কিন্তু এক্ষেত্রে কি হবে, ওর এই স্পিডটা আস্তে আস্তে কমা শুরু করবে। তার মানে এখন ওর এই মুহূর্তে ওর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 42 ডাউনলোড, আপলোড হচ্ছে 45। যখনই এই ডাউনলোড স্পিড বা আপলোড স্পিডটা এর থেকে কমতে থাকবে, তাহলে ম্যাক্সিমাম থেকে কমা এই টোটাল যে মধ্যবর্তী সময়কালটাকে, এটাকে আমরা বলছি ব্যান্ডউইথ। ওকে, তাহলে আমরা এই লাইনটাই শুধু লিখবো, অনলি দিস লাইন। আর ইংলিশ নোটসটা তো আমি প্রোভাইড করবোই এতটুকু পড়লে। আর ছবিটা এখনই তোমরা এঁকে নেবে, ছবিটা আমার খুব দরকারি আছে, ছবিটা খুব দরকার। ব্যান্ডউইথ ইন নেটওয়ার্কিং সকালেই দেখাচ্ছিলাম অবশ্য। ইউ ক্যান রাইট দিস পিকচার, এই পিকচারটাকে তারা একটু ওয়েট করো, তারপর স্ক্রিনশট নিয়ে নেবে। এই দেখো, এই যে F1 আর F3টা কি একদম পিকে, মানে এর থেকে বাড়া জায়গা নেই, তারপর ফল হচ্ছে, তাই সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ দিকে উঠছে, তার মানে এই সর্বোচ্চ আর সর্বনিম্ন যে নামছে, এই টোটালটাকে আমরা কি বলছি? ব্যান্ডউইথ বলছি। তুমি পিকচার যখন খাতায় লিখবে, ব্যান্ডউইথ ডেফিনেশন লেখার পর শুধুমাত্র এই ছবিটা এঁকে দেবে। এখানে F1 F3 এফ সি আর F2 আর টোটাল ব্যান্ডউইথ, এটা লিখলেই চলবে। এই টোটাল উঠলো, আবার এই গিয়ে ধরো নেমে গেল, এই টোটালটা পিকে বলছে, কল্ড এজ এ ব্যান্ডউইথ। আর কিছু করার দরকার নেই, এটা লিখে জাস্ট এই ছবি, এটা একটা স্ক্রিনশট তুলে রেখে দাও, তাহলেই হবে। তারপরে আমরা আসবো চ্যানেল ক্যাপাসিটি, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। চ্যানেল ক্যাপাসিটি কোনটাকে বলছে? চ্যানেল ক্যাপাসিটি হলো ট্রান্সমিশন মাধ্যমের বিভিন্ন ধরনের লিমিটেশন কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করি। কোনো একটা অবস্থায় একটি অবস্থার কমিউনিকেশন চ্যানেলের মধ্যে সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট করা সম্ভব তাকে ওই ট্রান্সমিশন মিডিয়াম চ্যানেল ক্যাপাসিটি বলে। এটা আমি একটু ডায়াগ্রামেটিক্যালি এঁকে বোঝাচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরো আমার এখানে একটা ওয়েব সি কেবল আছে, হেয়ার ইজ এ অপটিক্যাল ফাইবার কেবল, আর এখানে আমার আছে হচ্ছে একটা কোএক্সিয়াল টাইপ কেবল। কেবলের বিভিন্ন টাইপ হয়, অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল, আর ধর এখানে আছে হচ্ছে আমার টুইস্টেড পেয়ার কেবল। এবার একটা সিগন্যাল এখান দিয়ে কি হবে, একটা ফ্রিকোয়েন্সি কি হবে, পাসিং হবে। তাহলে এটা সর্বোচ্চ যতগুলো সিগন্যালকে, মানে এখানে আমাকে টোটাল চ্যানেল ক্যাপাসিটির ক্ষেত্রে বলেই দিয়েছে ম্যাক্সিমাম সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট সম্ভব, সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট করতে পারে, দ্যাট ইজ কল ওএফসি, অপটিক্যাল ফাইবার কেবল। এটাকে ওএফসি বলবো না, সরি। আমার একটা চ্যানেল মানে এই টোটাল যে ট্রান্সমিশন মিডিয়ামটা আছে, এখানে যে টোটালটা ট্রান্সমিশনটা যে আমার কমপ্লিট হবে, এই যে ট্রান্সমিশনটা চলবে, সর্বোচ্চ কত স্পিডে ডেটা ট্রান্সফার করবে। ধরো সাপোজ ধরো এর টোটাল স্পিড ধরো হচ্ছে 100 Mbps ম্যাক্সিমাম পিচ, তাহলে এই অপটিক্যাল ফাইবার কেবলটার চ্যানেল ক্যাপাসিটি 100 Mbps। এবার তোমার কম বেশি হতেই পারে, এর চেয়ে বেশি কিন্তু হবে না, ম্যাক্সিমামটা আমি বলে দিলাম। ম্যাক্সিমাম চ্যানেল ক্যাপাসিটি 100, যেমন আমাদের বাইকের মধ্যে আমরা দেখি না
যে ম্যাক্সিমাম 140 এত স্পিড উঠবে, তাহলে এটার ম্যাক্সিমাম 100। এবার ধরো কোয়েক্সিয়াল কেবল এতে কম হয়, সাপোজ ধরো 20 এমবিপিএস, এটাই হচ্ছে এর চ্যানেল ক্যাপাসিটি। টুইস্টেড পেয়ারে ধরো আমি বলছি হচ্ছে এটা 25 এমবিপিএস। সো এই যে ডিফার করছে, মানে একটা কমিউনিকেশন চ্যানেলের মধ্যে আমার যখন ডেটাটা যখন আমি ট্রান্সফার করছি, তখন ম্যাক্সিমাম কতটা ডেটাকে কতটা স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারি, দ্যাট ইজ কল্ড এজ এ চ্যানেল ক্যাপাসিটি। ওকে, সো এজ এ চ্যানেল ক্যাপাসিটি আমার এখানে বলাই আছে, এতটুকু লিখবে, তবে এটাই লেখা আছে। হ্যাঁ, সোমার্গ সবাই বুঝতে পারছো তো কি বলছি আমি? সবাই বুঝতে পারছো? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, অসুবিধা না আমাকে স্টপ করাবে। ওকে, এরপরে হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। ইংলিশ নোটস পেয়ে যাবে, কারো কোনো চিন্তা নেই, ইংলিশ আছো আর কি, ওটা নিয়ে ভাববেন, আমার দায়িত্বটা করে দেওয়ার। কমিউনিকেশন চ্যানেল, কমিউনিকেশন চ্যানেল কাকে বলছে? ল্যান নেটওয়ার্কে। ল্যান নেটওয়ার্ক কাকে বলে? ধরো একটা অফিস বিল্ডিং, একটা স্কুল বিল্ডিং, একটা শপিং মলের মধ্যে কানেক্টিভিটি। একটা শপিং মলে যদি আমরা যাই, দেখতে পাই এখানে কিন্তু অনেকগুলো রুম আছে, বিভিন্ন সেক্টর আছে। সাপোজ সাউথ সিটিতে যদি যাই, প্যান্টালুন্স আছে, এদিক থেকে তোমার হচ্ছে উডল্যান্ডস আছে, এখানে আবার তোমার আইনক্স আছে। হ্যাঁ, আইনক্স, এখন নানান ধরনের টোটাল একটা ওই বিল্ডিং এর মধ্যে অনেকগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে, ফুড প্লাজা আছে, অনেক কিছু আছে। সো তাদের মধ্যে যদি আমি একটাই ধরে আমি যদি টোটালটা ল্যান কানেক্টিভিটি করে দেই নেট ইন্টারনেটের জন্য, তাহলে ল্যান নেটওয়ার্কে একটি কম্পিউটার থেকে অপর একটি কম্পিউটারের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য যে কেবেল বা তার থাকে। তাহলে এবার ধরো সাউথ সিটি মলে আমি টোটাল প্রত্যেকটা ফ্লোরের মধ্যে একটাই ইন্টারনেট কানেকশন দিচ্ছি, সাপোজ ধরো এয়ারটেল এক্সট্রিম ফাইবার। এখন টোটাল ধরো স্পিড কত দিচ্ছে? 200 এমবিপিএস স্পিড দিচ্ছে। সবাই ওটাকে শেয়ার করে চালাচ্ছে, বা 2-3টে আরো এক্সট্রা ওখানে রাউটার বসানো আছে। তাহলে এবার যোগাযোগ রক্ষা করার যে কেবেল বা তার, না আমার যখন কমিউনিকেশন আমরা করব, কমিউনিকেশন তো উইদাউট তার বা মানে তার, তার দিয়েও হয় কমিউনিকেশন, তার ছাড়াও হয়। যদি তার দিয়ে হয়, যেটাকে বলছে ওয়্যার কানেক্টিভিটি, সেটা কিন্তু তোমার হচ্ছে গাইডেড মিডিয়ার মধ্যে পড়ছে। আমি আগে বলেছিলাম, যদি আমাদের ওয়্যার কানেক্টিভিটি থাকে, দ্যাট ইজ কল্ড এজ এ গাইডেড মিডিয়া। আর যদি উইদাউট ওয়্যার থাকে, তার যদি আমাদের নাই থাকে, তো সেটা হবে আনগ্রে মিডিয়া। যেমন টেলিফোনে আমরা যখন কথা বলি, সেখানে কোনো তার থাকে না, স্যাটেলাইটের কমিউনিকেশনে তার থাকে না, রেডিওতে গান শুনছি, এফএম শুনছি, তার থাকছে না। সো এই ধরনের কমিউনিকেশন হচ্ছে উইদাউট ওয়্যার। এগুলা কি হচ্ছে? স্যাটেলাইটের মারফত কমিউনিকেশনটা হচ্ছে। তো সেটা হচ্ছে আমার কি ধরনের কমিউনিকেশন? সেটা কিন্তু একটা এক ধরনের কমিউনিকেশন। there is a without wire communication, there is a no wire. ওকে, সো লেয়ার নেটওয়ার্কের মধ্যে একটি কম্পিউটার থেকে অপর একটি কম্পিউটারের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য যে কেবেল বা তার থাকে, তাকেই কমিউনিকেশন চ্যানেল বলে। যে কেবেল বা তার থাকে তাকে কমিউনিকেশন চ্যানেল বলে। তো এতটুকু লিখতে হবে আমাদেরকে। কমিউনিকেশন চ্যানেল এখানে কি কি হতে পারে? এই চ্যানেলের মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে তথ্যের আদান প্রদান, ইনফরমেশন শেয়ারিং। তথ্যের আদান প্রদানকে আমরা ইংরেজিতে বলেছি শেয়ারিং অফ ইনফরমেশন। যেসব কেবলের মাধ্যমে ল্যানের তথ্য আদান প্রদান হয়, সেগুলিকে আমরা বলি হচ্ছে ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল বা কোএক্সিয়াল কেবল। এইগুলা হচ্ছে তারের মাধ্যমে যে কমিউনিকেশনটা হয়। যে আমরা তো কলকাতা শহরের মধ্যে বাইরে বাইরে দেখতে পাই নানান ধরনের অপটিক্যাল ফাইবার লাইন আছে। অ্যালায়েন্সের থাকতে পারে, সিটি কেবল আছে, রিলায়েন্স জিও ফাইবার আছে, এয়ারটেল এক্সট্রিম ফাইবার আছে, নানান ধরনের কোম্পানি আছে। এখন প্রত্যেকটা কোম্পানি আস্তে আস্তে ব্রডব্যান্ড কানেক্টিভিটি তৈরি করছে। যেমন অলরেডি ভোডাফোন আইডিয়া একটা ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিচ্ছে, ইউ ব্রডব্যান্ড বলে। এটা তো তোমরা জানো কিনা জানি না, ইউ ব্রডব্যান্ড, ইউ ব্রডব্যান্ড, যেটা আমাদের কলকাতা অবশ্য নেই, আউটসাইড অফ ক্যালকাটা মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেকখানে এটা কানেক্টিভিটি চলে এসছে। এটা ভোডাফোন আইডিয়া কানেক্টিভিটি দিচ্ছে, এয়ারটেল তো দিচ্ছে, এয়ারটেল এক্সট্রিম ফাইবার, জিও দিচ্ছে, জিও ফাইবার, নানান ধরনের ওয়্যার কানেক্টিভিটি, এবং সবগুলোই কানেক্টিভিটি কিন্তু হচ্ছে থ্রু অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল ছাড়া অন্য কোনো কেবল দিয়ে কিন্তু সেখানে কানেক্টিভিটি কমই। কারণ এখানে কেন, কেউ যদি বলে যে অপটিক্যাল ফাইবারই কেন দেওয়া হচ্ছে, তাহলে আমি কেন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবারে ডেটা লসটা খুব কম হয়। ডেটা লস মানে কি? বাইরের ইন্টারফিয়ারেন্স গুলো কি করে, সেই ডেটাটার মধ্যে বাধা প্রাপ্ত করে, সেটাকে বন্ধ করা অপটিক্যাল কেবলের মাধ্যমে। টুইস্টেড পেয়ার যে কেবল হয়, টুইস্টেড পেয়ার কেবল থেকে অনেক উন্নত, মানে তার মেনটেনেন্স কস্টটা অনেকটাই কম।
আর লাইট ওয়েভের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। ফ্রিকোয়েন্সি রেট খুব বেশি, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বা তোমাদের, সেক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবার সেভাবে কোনোভাবে এফেক্ট পড়েই না। সেটা কোয়েক্সিয়াল কেবলের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা হয়, ডেটা লস হয়। অপটিক্যাল ফাইবার যে রেঞ্জে ডেটা ট্রান্সফার করতে পারে, যতটা স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে, কোয়েক্সিয়াল কেবল তার থেকে কম রেঞ্জে ডেটা ট্রান্সফার করতে পারে। এটা অনেক ধরনের ব্যাপার আছে। লাইট ওয়েভের মাধ্যমে ডেটা ট্রান্সফার হতে খুবই ফাস্টেস্ট কমিউনিকেশন এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। সবচেয়ে বড় জিনিস অপটিক্যাল ফাইবারের ট্রান্সফার রেট, যেমন ধরো কলকাতা, গোটা ওয়ার্ল্ডের মধ্যে তোমাদের হয়তো তোমাদের পাঠিয়েছিলাম, দেখেছিলে এখানে জানি না, তোমাদের কাকে পাঠালাম, ওই সমুদ্রের নিচ দিয়ে রিলায়েন্স অলরেডি কিন্তু 5G নেটওয়ার্কের জন্য কেবল দেওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন ধরনের এশিয়া থেকে শুরু করে এশিয়া, ইউরোপ, অনেকগুলো মহাদেশকে কানেক্টিভিটি করবে। এটা কিন্তু সমুদ্রের নিচ দিয়ে কেবলটা যাচ্ছে, বুঝতে পারছো? সে অপটিক্যাল ফাইবার, এখানে অন্য কোনো এর মেনটেনেন্স কস্ট খুবই কম, কেবলের ব্রেক কম হয়, খুবই উন্নত মানের কেবল, মানে একবার কেবল পাঠিয়ে দিলে মোটামুটি তোমার 15-20 বছর নিশ্চিন্ত, বুঝতে পারছো? সো এই যে কমিউনিকেশন, যেখানে তারের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, লেয়ার নেটওয়ার্ক, এটি কম্পিউটার থেকে অপটিক কম্পিউটার যোগাযোগ রক্ষা করে, কেবল বা তাকে 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 বলা হচ্ছে কমিউনিকেশন চ্যানেল বলে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসছি বড। ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বড। বড কোনটাকে বলছে? বড মানে হচ্ছে মডেমের মধ্য দিয়ে ডেটা বা তথ্যের আদান প্রদানের হার, মানে ডেটা বা তথ্য কতটা ট্রান্সফার করছে হার, কে আমরা দুটি ভিন্ন একক দ্বারা প্রকাশ করতে পারি। এটিকে বিপিএস বা বিট পার সেকেন্ড বা বড বলে। এটা ব্যাপারটা কিরকম? এবার মোডেমের কাজটা কি? মোডেম ব্যাপারটা যারা ধরো নতুন থাকলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু তাও আমি চেষ্টা করছি মোডেম ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার। আর আমি কিছু সান্নিকের সঙ্গে কথা বলে নিই। সান্নিক কোথায় আছো? সান্নিক, সান্নিক শোনো, আমাদের তো যেখানে ক্লাসগুলো শুরু হয়েছে তার প্রত্যেকটা ভিডিও আমার কাছে করা আছে। আমি আজকে গ্রুপে আমাদের প্রত্যেকটা ক্লাস ভিডিওগুলো আমি সেন্ড করব, কোন কোন ডেট থেকে আমাকে কেউ একজন হেল্প করে, যে কোন ডেট থেকে আমাদের ক্লাসগুলো ছিল আর কি। ঠিক আছে, একবার বলবে। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো সব ভিডিওগুলো, পর পর পাঠিয়ে দেবো, তাহলে তোমার সুবিধা হবে। চলো আমি বলছি, সেটা হলো মোডেম। মোডেমের ক্ষেত্রে আমি যদি বলি যে মোডেম এমন একটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, যেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আমরা আগেই বলেছিলাম, একটু রিভিশনে হয়ে যাবে তোমাদের। এই যে সিগন্যালগুলো, যে সিগন্যালটা কন্টিনিউয়াস সিগন্যাল, দিস এ কন্টিনিউয়াস সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। এবং এই অ্যানালগ সিগন্যালগুলোর মাঝে এমন একটা ডিভাইস থাকবে, নেটওয়ার্ক ডিভাইস কল্ড এজ এ মোডেম। আর এই মোডেমের মধ্যে থেকে এই যে কেবলগুলো, এই যে এটা 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 কি সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল মানে হচ্ছে ওয়ান, এই জিরো মানে লো, আবার হচ্ছে ওয়ান। এটাকে আমি কি বলছি? অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ, এটা হচ্ছে ডিজিটাল। তাহলে এই মোডেম অ্যানালগ সিগন্যাল কি করে ডিজিটাল সিগন্যালে ট্রান্সফার করে। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন আমার প্রয়োজন পড়ে যে এই উল্টোটাও হয়, মানে ডিজিটাল সিগন্যালটাও কিন্তু ট্রান্সফার হয়, মানে মোডেমের মধ্যে থেকে যখন ট্রান্সফার হবে, সেটা কিন্তু কি হবে? এই অ্যানালগ সিগন্যালে আবার ট্রান্সফার হবে। তার মানে আমি বলতে পারি মোডেম একটা এমন নেটওয়ার্ক ডিভাইস, যে ডিভাইসটি যে কোনো অ্যানালগ সিগন্যালকে, ইট উইল বি ট্রান্সফার্ড ইনটু দ্য ডিজিটাল সিগন্যাল, অ্যান্ড ডিজিটাল সিগন্যাল ইজ টু বি ট্রান্সফার্ড ইনটু দ্য অ্যানালগ সিগন্যাল। এই দুটো কাজে কিন্তু মোডেম করতে পারে। সো এই মোডেমে যে ডেটাটা যখন ট্রান্সফার হচ্ছে, মানে মোডেমের মধ্যে দিয়ে ডেটা বা তথ্যের আদান প্রদানের হারকে, ডেটা বা তথ্যের আদান প্রদানের হার মানে রেটকে আমরা দুটি ভিন্ন একক দ্বারা প্রকাশ করতে পারি। একক মানে কি? ইউনিট। ইউনিট আমরা কোথায় ব্যবহার করি? যেমন আমাদের এই মোবাইলে যে স্পিডগুলো ব্যবহার করে, দেখতে পাচ্ছি এমবিপিএস। এমবিপিএস মানে কি? মেগাবিট পার সেকেন্ড। মেগাবাইট পার সেকেন্ড। আবার জিবিপিএসও আছে, গিগাবিট পার সেকেন্ড। আবার কিছু কিছু ক্ষেত্রে কেবিপিএস থাকে। এটা প্রথমে ইউনিট, মানে ওই টোটাল কতটা স্পিডে আমি নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করছি। সেরকমই মোডেমের মধ্য দিয়ে ডেটা বা তথ্য যখন আদান প্রদানের হারকে আমরা দুটি ভিন্ন একক দ্বারা প্রকাশ করতে পারি। একেই বলে বিপিএস, মানে বিট পার সেকেন্ড, বট, বা অন্যটিকে বিপিএস বা বিট পার সেকেন্ড, বা অন্যটাকে কি বলে? বট বলা হয়। তো আমি এতটুকুই বলতে হবে, এটাও পরীক্ষায় কোশ্চেন আসে। এগুলো 1 মার্কসের আসে, বেশি নাম্বার থাকে না।
এতটুকু পড়লেই হবে, এগুলা নো নিড টু রিড। ওকে, দেন আই এম কামিং হিয়ার বেস ব্যান্ড। বেস ব্যান্ড দেন হচ্ছে ব্রডব্যান্ড। বেস ব্যান্ড কোথায় কাজ করে? বেস ব্যান্ড তো এতটুকুই পড়বে যে বেস ব্যান্ড মানে হচ্ছে যে নেটওয়ার্কের কেবল বা তার একই সময়ে শুধুমাত্র মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, সাপোজ আমি বললাম যে 5 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, ভালো মতন বুঝবে, হ্যাঁ, আমি বললাম যে 5 মিলি সেকেন্ডে এমএস এখানে, হ্যাঁ, মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ডে একটি মাত্র সিগন্যাল, সিগন্যালকে অনলি ওয়ান সিগন্যালকে যদি ট্রান্সফার করতে পারে, একটি নির্দিষ্ট সময়ে মধ্যে যদি কোনো একটি সিগন্যালকে ট্রান্সফার করা যদি যায়, মানে যে নেটওয়ার্কের কেবল বা তার একই সময়ে শুধুমাত্র একটি সিগন্যাল বা সংকেত বহন করতে পারে, এখানে সংকেত লেখা দরকার নেই, সিগন্যালই বলবে, সেকেই বেস ব্যান্ড বলে। যদি যদি অনলি ওয়ান, যেটাকে কেবল বা তার একই সময়ে শুধুমাত্র একটি সিগন্যালকে ট্রান্সফার করতে হবে, দিস কল্ড অ্যাজ এ বেস ব্যান্ড নেটওয়ার্ক। আর যদি ব্রডব্যান্ড বলি, ব্রডব্যান্ড হচ্ছে এখানে একটি সিগন্যাল ট্রান্সফার হয়, এখানে একাধিক সিগন্যাল, মানে যে নেটওয়ার্কে কেবল একই সময়ে একাধিক সিগন্যাল বা সংকেত বহন করতে পারে সেই নেটওয়ার্কে ব্রডব্যান্ড বলে। তাহলে একটি গেলে হচ্ছে বেস ব্যান্ড, আর যদি একাধিক হয় তাহলে হচ্ছে ব্রডব্যান্ড। যেটাকে কেবল বা একই সময়ে একাধিক সিগন্যাল বা সংকেত বহন করতে পারে সেই নেটওয়ার্কে কি বলে? ব্রডব্যান্ড নেটওয়ার্ক বলে। তাহলে এই হলো বেস ব্যান্ড, এই হলো আমার ব্রডব্যান্ড। ওকে, সো এখানে আমরা সার্ভার তো আগেই বলে দিয়েছি, সার্ভার কত প্রকারের এগুলা পড়ার কোনো দরকারই নেই, নো নিড টু হেয়ার। ওকে, এগুলো পড়তে হবে না, ছাড়ো, এগুলো এত কিছু পড়লে মনে রাখতে পারবে না ফাইল সার্ভার। ওয়ার্ক স্টেশন, ওয়ার্ক স্টেশনের ক্ষেত্রে কি বলে? হ্যাঁ, এটা অনেক সময় কাজে লাগে। ওয়ার্ক স্টেশন মানে হচ্ছে যে কম্পিউটারগুলো থাকে তাকে ওয়ার্ক স্টেশন বলে, মানে যে নেটওয়ার্কের ব্যবহারকারী বা ইউজার যে সকল কম্পিউটার ব্যবহার করে, তথ্য আদান প্রদান করে, তাকে প্রত্যেকটি কম্পিউটারে এক একটি ওয়ার্ক স্টেশন বলা হয়, এক একটি ওয়ার্ক স্টেশন। কিরকম ব্যাপারটা দেখো, ধরো আমি যদি এখানে ডায়াগ্রামে তোমাদেরকে দেখাই ওয়ার্ক স্টেশনের ব্যাপারটা, আরো ভালো বুঝতে পারবে। ডায়াগ্রাম দেখাচ্ছি, গুগলে গিয়ে যেটা আমি লিখবো হচ্ছে ওয়ার্ক স্টেশন। এই দেখো, এই যে আমার পিকচারটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা সার্ভার আছে, এবং এই সার্ভারের সঙ্গে আমি যদি বড় করি ভালো বুঝতে পারবে, ডাউনলোড করে নি, হ্যাঁ, সবচেয়ে বেটার। দেখো, এই দেখো, এটাকে দেখো, খুব ভালো মতো লক্ষ্য করো, এই পিনে নেটওয়ার্ক ডায়াগ্রাম স্যাম্পলের মধ্যে এই একটা আমার সার্ভার কম্পিউটার, কিভাবে নেটওয়ার্ক কানেক্টিভিটি করা আছে এটা ভালো বুঝতে পারবে, কানেক্টিভিটি করা আছে, তার মধ্যে এরা কিন্তু প্রত্যেকটা তারের মাধ্যমে কানেক্টিভিটি আছে, দেখছো, যে কোনো কেবল হতে পারে, সেটা অপটিক্যাল ফাইবার হতে পারে, কোএক্সিয়াল হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে এখানে আমার বিভিন্ন যে সার্ভারের সঙ্গে এরা প্রত্যেকটা ডেস্কটপ পিসি আছে, আর ওয়ার্ক স্টেশন হচ্ছে কতগুলো এটা নিজস্ব নেটওয়ার্ক এস্টাবলিশ করেছে, দেখো এই নেটওয়ার্ক এস্টাবলিশ করেছে ওয়ার্ক স্টেশন। আর প্রিন্টারটা রাখা আছে এই সার্ভারের সঙ্গে, প্রিন্টারটা কানেক্টিভিটি করা আছে, আর বিভিন্ন এটার মধ্যে অলরেডি ল্যান কানেক্টিভিটি তৈরি করা আছে, আর তার সঙ্গে এই ওয়ার্ক স্টেশন মেশিনগুলো, এই যখনই কোনো ক্লায়েন্ট কম্পিউটারগুলো কি করছে, যদি ওয়ার্ক স্টেশনে বা সার্ভারের মধ্যে কোনো যদি ইনফরমেশনকে পাঠায়, সেটা কিন্তু ওয়ার্ক স্টেশনে এটাকে ওয়াচ করছে বা এখানে ব্যাকআপ হিসেবে কাজ করছে। ওয়ার্ক স্টেশনের মেন কাজটা হচ্ছে এন্টার নেটওয়ার্কটাকে পুরোপুরি কন্ট্রোলিং করা, এবং তারা অলরেডি নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে থেকে বিভিন্ন কম্পিউটারগুলোকে, সার্ভার থেকে শুরু করে ক্লায়েন্ট যে মেশিনগুলো আছে সবগুলোকে অ্যাক্সেস করতে পারছে। দিস এ ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন রিং, দেখো রিং মানে হচ্ছে, পরে আমরা পড়াবো টপোলজি পড়ার সময়, এটাকে রিং নেটওয়ার্ক বলছে। রিং এর মধ্যে থেকে এরকম পরপর সাজানো থাকছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কম্পিউটার্স, ঠিক আছে। এবার আসি আমরা,
আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। হ্যাঁ, তাহলে ওয়ার্ক স্টেশন কাকে বলা হয় এটা পড়ে নেবে এতটুকু জায়গা। আর এখান থেকে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে, এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা একটা সময় যখন প্রথম দিকে মানে অনেক আজ থেকে প্রায় 15-20 বছর আগে যখন কম্পিউটারগুলো মার্কেটে আসতো তখন দেখবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে এক্সট্রা করে ইনবিল্ড করতে হতো। মানে মাদারবোর্ড যেটা থাকে আমাদের কম্পিউটার যে মাদারবোর্ড থাকে সেখানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কিন্তু থাকতো না। ওটা কি করতে হতো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডগুলোকে এক্সট্রা কিনে মাদারবোর্ডের সঙ্গে প্লাগ করতে হতো, প্লাগ করে ইনস্টল করে কাজে লাগাতে হতো। কিন্তু এখনকার দিনে যত আমরা দিন গেছে, কম্পিউটার সিস্টেম থেকে সবকিছু উন্নতি হয়েছে, তখন ধীরে ধীরে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডগুলো ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে পুরোপুরি কিন্তু ইনবিল্ট হিসাবে চলে আসে। এক্সট্রা করে তোমাকে লাগাতে হবে না, ও ইনবিল্ট থাকে। সো নেটওয়ার্ক ইন্টারফেস, উইদাউট নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা কি করতে পারবো না, ইন্টারনেট কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। উইদাউট এটা ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে না। বলছে এটি নেটওয়ার্ক কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামে সর্বাধিক পরিচিত, যা নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটার ইনস্টল করতে হয়। ল্যান কম্পিউটারের কেবলের মাধ্যমে সরাসরি কোনো তথ্য কম্পিউটারে প্রেরণ করা যায় না। এই জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে প্রয়োজন। জাস্ট এতটুকু পড়লেই হবে, ছবি কিছু আঁকতে হবে না। শুধুমাত্র মনে রাখবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের শর্ট ফর্ম হচ্ছে এনআইসি। এনআইসি মিনস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা মনে রাখলেই হবে। আর ইংলিশে যদি আমি বলি, ইংলিশের নোটস থেকে আমাদের বলতে পারি যে কীরকম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা দেখতে হয়, সেটা আমি একটু ডেফিনেশন এখান থেকেই বলে দিচ্ছি, যেটা ভালো হয়। নেটে তো সব কিছুই পাওয়া যায়, বাট তোমাকে সবচেয়ে তার থেকে বেস্টটা বের করতে হবে। সেটা তুমি পারবে না বের করতে, কোনটা ভালো হয় নেটওয়ার্ক ইন্টারফেস এরকম দেখতে হয়। হ্যাঁ, সবার মধ্যে কম্পিউটার ইনবিল্ট থাকে পিসিআই স্লটের মধ্যে। আর দেখাচ্ছি দাঁড়াও, এই যে a network interface card is a hardware component. হার্ডওয়্যার কম্পোনেন্ট কেন বলে, হার্ডওয়্যার কাকে বলে আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। হার্ডওয়্যার হচ্ছে যে ডিভাইসগুলোকে উই ক্যান টাচ, আমরা টাচ করতে পারি এবং ফিল করতে পারি। হ্যাঁ, ট্যানজিবল যেটাকে আমরা বলি। অ্যাকচুয়ালি হার্ডওয়্যার মানে হচ্ছে যেটাকে আমরা দেখতে পাই। হার্ডওয়্যার বিভিন্ন টাইপের মাদারবোর্ড আছে, হার্ড ডিস্ক আছে, তারপর আমি বলতে পারি হচ্ছে তোমার বিভিন্ন ধরনের র্যাম, প্রত্যেকটাই হার্ডওয়্যার। সো itself is a hardware component, typically a circuit board or chip which is installed on computer that is connected to a network modem NIC. Okay, and this is a functionality compares such as support for IO interrupt, directly memory access। এত কিছু পড়ার দরকার নেই, থাকবে তো এক নাম্বার, এতটুকু লিখবে। এ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইজ এ হার্ডওয়্যার কম্পোনেন্ট টিপিক্যালি সার্কিট বোর্ড অর চিপ হুইচ ইনস্টল কম্পিউটার সো দ্য ডেটা ক্যান কানেক্ট টু দ্য নেটওয়ার্ক। এতটুকু লিখলে যথেষ্ট, থাকবে এক নাম্বার। এতটুকু লিখে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখনই গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছি, সুবিধা হবে। এটাই লিখবে। ওকে, ইংলিশ নোটসের জন্য বলে দিলাম আমি। নেটওয়ার্কটা মনে হয় ঠিক আছে, পরে পেয়ে যাবে। এটা নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে তো কোনো কারণে মনে হয় এই হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা আসছি হচ্ছে ভেরিয়াস টাইপস অফ গাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া কানটাকে বলছে, গাইডেড মিডিয়া মানে হচ্ছে মনে রাখবে যেগুলো ওয়্যার থাকবে, দিস কল্ড গাইডেড মিডিয়া। যেমন অপটিক্যাল ফাইবার কেবল, কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, এরা প্রত্যেকটা হচ্ছে গাইডেড মিডিয়া। আর আনগাইডেড মিডিয়া মানে হচ্ছে যে ক্ষেত্রে আমার কোনো রকম কেবল বা ওয়্যার থাকে না, তাছাড়া আমার কমিউনিকেশন হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে আনগাইডেড মিডিয়া। সেক্ষেত্রে কারা কারা পড়বে, যেমন অনেকে আছে, ব্লুটুথ আছে, ইনফ্রারেড,
তারপর স্যাটেলাইট কমিউনিকেশন, রেডিও ওয়েভ, এরা প্রত্যেকটা হচ্ছে আনগাইডেড মিডিয়ার কিন্তু উদাহরণ। ঠিক আছে? হ্যাঁ, নেটওয়ার্কের এটার মধ্যে প্রবলেম করছে একটু, ওই জন্য নেটওয়ার্কটা একটু খুলে গেছে। মেসেজ পাঠালো কেউ? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তো আমি বললাম। আর এখান থেকে ওটা পাঠিয়েছি, পরে নেট না হলে ওপেন হলে চলে যাবে। এখন একটু প্রবলেম হচ্ছে ইসের, তোমার হোয়াটসঅ্যাপ ওয়েবটাতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখান থেকে শুধুমাত্র এসটিপির পুরো নামটা পড়ে রাখবে। এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, লিখেও দিয়েছিলাম অন্য আগের ক্লাসগুলোতে, দেখে নিতে হবে একবার। এর ইউটিউবে মানে আছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আর দেন কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের মধ্যে আমাদের দেখো এই মেটালিক শিল্ড, প্লাস্টিক জ্যাকেট, ডাই ইলেকট্রিক ইনসুলেটর, এটা প্রত্যেকটা থাকে। যেমন আমাদের বিভিন্ন কেবল, টিভিতে যে কেবল ব্যবহার করে, দিস কল্ড এজ এ কোএক্সিয়াল কেবল, এটা থাকে আর কি। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে আমাদের এই অপটিক্যাল ফাইবার সম্বন্ধে একটু বলি। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে প্রথমে যেটা আমি বলবো, অপটিক্যাল ফাইবার, এই কেবল, এখান থেকে একটা কোশ্চেন আসে পরীক্ষাতে, সেটা হলো এখান থেকে তোমাদের শুধু মনে রাখবে যে গাইডেড মিডিয়ার মধ্যে কারা কারা পড়ছে। গাইডেড মনে রাখতে হবে যে যারা যারা বিভিন্ন ওয়্যার থাকে, যে তার থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে গাইডেড মিডিয়া। আর যাদের তার থাকে না, তারা হচ্ছে আনগাইডেড মিডিয়া। তার থাকে যাদের, তারা হচ্ছে গাইডেড, যাদের তার থাকে না, তারা হচ্ছে আনগাইডেড। এখানে বিভিন্ন কেবল আছে, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। হ্যাঁ, তা এখানে আর এখান থেকে ফাইবার অপটিক কেবলের ডেফিনেশন অনেক বড় আছে, ডেফিনেশনে কোনো সময় আসে না। এখান থেকে যে যে টার্মগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। দেখো, ফাইবার অপটিক কেবলের মধ্যে এই কেবল বা তথ্য প্রেরণের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট বা জনপ্রিয়, মানে ইজ এ সো পপুলার টু ট্রান্সফারিং ডেটা। এই প্রকার কেবলের পরিবাহী হিসাবে খুব সরু এক ধরনের তন্তু ব্যবহার করা হয়, যাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাডিং। এই প্রকার কেবলের পরিবাহী হিসাবে খুব সরু এক ধরনের তন্তু ব্যবহার করা হয়, যাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং বলি। এই ধরনের অনেকগুলো তন্তু নিয়ে ফাইবার অপটিক কেবল তৈরি হয়। এই উপরের প্লাস্টিক আস্তরণকে ক্ল্যাডিং বলে। তাই এখানে একটু ভালো মতন যদি পরিষ্কার করে আমরা দেখতে চাই ক্ল্যাডিংটা কোনটাকে বলছে, তাহলে আমাদের এই পজিশনটা থেকে দেখতে হবে। আমি বলছি অপটিক্যাল ফাইবার কেবল। যদি কোনো সময় দেখতে পাও, পরে তোমাদের দেখাবো অফলাইন ক্লাসের সময়, এই ধরনের কেবলগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু কোনো কপারের কোনো ব্যাপার থাকে না। এটা হয়তো দেখে তুমি হয়তো ভালো বুঝতে পারবে না, এটা হাতে নিয়ে দেখলে ভালো বুঝতে পারতে। ওই অপটিক্যাল ফাইবার কেবলে টোটালটা কি থাকে, গ্লাস ফাইবার থাকে। গ্লাস একটা কাঁচ থাকে, গ্লাসের একটা কোডিং থাকে। তারপরে দেখবে এরকম এগুলো পরপর না এরকম ওই পাটের যে তন্তু থাকে না, আঁশ থাকে, এরকম ঝুলে থাকে। সেই জন্য এটাকে বলছে হচ্ছে তন্তু বলে, মানে ক্ল্যাডিং। অ্যাকচুয়ালি ক্ল্যাডিং টার্মটা পরীক্ষাতে অনেক সময় আসে, যে বলে যে কোন ধরনের কেবেলে ক্ল্যাডিং টার্মটা ব্যবহৃত হয়, তখন বলবো অপটিক্যাল ফাইবার কেবল। বলা আছে এই কেবলের তথ্য প্রেরণের ক্ষেত্রে সবচেয়ে পপুলার। এই প্রকার কেবলে পরিবাহীর ডেফিনেশন পড়ার দরকার নেই, শুধু বলবে এই প্রকার কেবলে পরিবাহী হিসেবে খুব সরু, এখান থেকে পড়তে পারো যে অপটিক্যাল ফাইবার কেবলে, এই যে কেবলে পরিবাহী হিসাবে খুব সরু এক ধরনের তন্তু ব্যবহৃত হয়, এবং এই ধরনের অনেকগুলো তন্তু নিয়ে ফাইবার অপটিক কেবল তৈরি হয়। এই ওপরের প্লাস্টিকের আস্তরণকে আমরা ক্ল্যাডিং বলে থাকি। তাহলে ক্ল্যাডিং টার্মটা আমাদের কোন টাইমে ব্যবহার করা হয়, অপটিক্যাল ফাইবার কেবল। আর অপটিক্যাল ফাইবার কেবলে আরেকটা ব্যাপার কি হচ্ছে, তার উপরে প্লাস্টিকের পাতলা জ্যাকেট দ্বারা আবৃত থাকে, এবং ফাইবার অপটিক কেবলের তড়িৎ সংকেতের পরিবর্তে আলোর সংকেত পাঠানো হয়। এখানে অপটিক্যাল ফাইবারে কিন্তু কোনো রকম ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে না, এখানে পুরোপুরি কি থাকে, লাইট ওয়েভ থাকে। অনেক সময় কোশ্চেন তো খুবই আসে এখান থেকে, যে
আলোর সংকেত, অপটিক্যাল ফাইবার কেবলের তথ্য পরিবহনের ধরন কি? হোয়াট ইজ দ্য টাইপ অফ ট্রান্সমিশন? কি ধরনের তথ্য, কিভাবে তথ্য পরিবাহিত হয়? তখন বলবো হচ্ছে লাইট ওয়েভ, আলোর তরঙ্গে। আলোর তরঙ্গে তথ্যকে আমরা ট্রান্সফার করতে পারি, পাঠানো হয়, এবং আলোর রশ্মিগুলি কেবল এর কাচের তন্তুর মধ্যে খুব দ্রুত এবং দক্ষভাবে পরিবাহিত হয়। এখান থেকে আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেনটাকে আমরা সবার আগে রেডি করবো। আমাদের বড় প্রশ্ন এখান থেকে রেডি করার কোনো দরকারই নেই। থাকবে তো 1 নাম্বার, তোমার ধরো ছোট ছোট কোশ্চেন থাকে, আমি এখানে লিখে লিখে বলছি, এই টার্মিনোলজিগুলো মনে রাখবে, তাহলেই হবে। প্রথমে বলতে পারে যে দ্য টার্ম, আমি একটু করি, the term cladding, the term cladding is related to is related dash type of cabling. অপশন দিয়ে দেবে এরকম, ওয়েব সি, বি নাম্বার দিতে পারে কোএক্সিয়াল কেবল, সি নাম্বারে দিলে ধরো টুইস্টেড পেয়ার কেবল, আদার দিতে ধরো ইউটিপি। অ্যান্সারটা হবে ওয়েব সি অর অপটিক্যাল ফাইবার কেবল, বোথ আর সেম থিং। আর সেকেন্ড টার্ম ধরে বললো ওএফসি মানে অপটিক্যাল ফাইবার কেবল। ওএফসি অপটিক্যাল ফাইবার কেবল ট্রান্সমিশন টাইপটা কি ধরনের, মানে হুইচ টাইপ অফ ট্রান্সমিশন, এটা বাংলা লিখতে পারো যে ক্ল্যাডিং টার্মটি কোন কেবলিং এর সঙ্গে সম্পর্কযুক্ত, এটা অপটিক্যাল ফাইবার কেবল হবে। আর অপটিক্যাল ফাইবার কেবলে মনে রাখবে ওএফসি বা অপটিক্যাল ফাইবার কেবল ট্রান্সফার ডেটা, অপটিক্যাল ফাইবার কেবল ট্রান্সফার ডেটা ইন লাইট ওয়েভ, যাকে আমরা বলি হচ্ছে আলোর তরঙ্গ। এই টাইপের কোশ্চেনটা খুব পরীক্ষাতে থাকে, যে অপটিক্যাল ফাইবার কেবলে ট্রান্সফার ডেটা ইন লাইট ওয়েভ, না আলোর তরঙ্গে ডেটাকে ট্রান্সফার করে। এই কোশ্চেনটা বহুবার পাবে, দেখবে আমরা যখন এমসিকিউ সলভ করব এই টাইপের কোশ্চেন প্রচুর পাবে। আমরা এখান থেকে দুটো টার্মিনোলজি পড়ে রাখলেই যথেষ্ট, বেশি পড়ার তো দরকার নেই এখান থেকে, ঠিক আছে। এবার চলে এসছে, তারপরে নেক্সট হলো, এগুলা কিচ্ছু পড়া দরকার নেই, এগুলো আসে না, এগুলো এখন এগুলো পড়বো না, পরে দেখা যাবে, অফলাইন ক্লাস শুরু হোক, পরে বলে দেবো সব। আর এখানে যদি দেখে রাখো আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে আমার কি কি লাগছে, আনগাইডেড মিডিয়া বা বেতার মাধ্যমে মানে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ কোন রকমের মাধ্যমে সাহায্য ছাড়া তথ্য প্রেরণ করতে সম্ভব। ল্যান ও ওয়ানের ক্ষেত্রে তারের সাহায্যে ডেটা পাঠানো সম্ভব হলেও ওয়ানের মাধ্যমে পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের ক্ষেত্রে বেতারের মাধ্যমে তরঙ্গ মাধ্যমে উভয়ের প্রয়োজন। বেতারের ক্ষেত্রে যেমন ধরো এগুলা পড়ে রাখবে, যেটা তার নেই, বেতার মানে হচ্ছে দেয়ার ইজ এ নো ওয়্যার, যাকে আমরা বলবো আনগাইডেড মিডিয়া। বেতার থেকে আনগাইডেড মিডিয়া যেমন কি কি হবে, এর মধ্যে ইনফ্রারেড তরঙ্গ হবে, রেডিও ওয়েভ হবে, মাইক্রোওয়েভ হতে পারে, স্যাটেলাইট হতে পারে, আরো যুক্ত হবে এর সঙ্গে ব্লুটুথ। ব্লুটুথে কোনো তার থাকে না তো, তাই না, এ ধরনের।
ইনফ্রারেড তরঙ্গ আমাদের বিভিন্ন টিভির রেডিও, যে আমাদের যে রিমোট থাকে টিভির রিমোট, সেখানে ইনফ্রারেড কাজে লাগে। এখানে ডেফিনেশন তোমাদের কোনোদিনই আসবে না, ইনফ্রারেডের ডেফিনেশন কোনোদিন আসবে না। এখান থেকে যদি মনে হয় এটা আমাদের পড়ে রাখতে পারো যে এলইডির পুরো নামটা লাইট ইমিটিং ডায়োড, বা আইএলডি মানে ইন্টারজেকশন লেজার ডায়োড। এগুলো দরকার নেই, এগুলো আসে না, দেখুন তো দরকার নেই। আচ্ছা, বরঞ্চ আমরা পরের দিন এই নেটওয়ার্ক টপোলজি নিয়ে আমরা ডিসকাস করব। এতটুকু আমাদের যা যা টার্গেট ছিল আজকে, দেখো আমি যেটা লিখে রেখেছিলাম সবগুলোই মোটামুটি এখানে করে রেখেছি। এনআইসি হলো, ক্লিয়ারিংও হয়ে গেল, আলোর তরঙ্গও হয়ে গেল। আমি তোমাদের যদি কয়েকটা এখন, তবে এই যাদের ইংলিশ ভার্সন আছে তাদের ক্ষেত্রেই বলি, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমি একটা কথা বলছি, বাংলা ভার্সনে কিন্তু বেশি কোশ্চেন পাবে। সে না হয় তোমাদেরকে আমি ইংলিশ অবশ্যই করে দেবো, আমি তো সবসময় তোমাদের গাইডেই কথা বলবো না, তোমাদের যা দরকার আমি করে দেবো, কিন্তু বেশিরভাগ কোশ্চেন কিন্তু ইংলিশ বাংলা ভার্সনে ভর্তি। আমার কাছে একটা বই আছে, ওই ইংলিশ ভার্সনের বই বলবো না, একটা বাংলা ভার্সনই আছে, যেমন নেটওয়ার্কিং ধরনের ধরনের কোশ্চেন আছে ওখানে, কিন্তু সবই বাংলাতেই। ইংলিশেও প্রচুর আমি করেছি, ইংলিশ যখন হয়, কারণ এই কম্পিউটার অ্যাপ্লিকেশনে ইংলিশ ভার্সনের বই যদি বলো, মার্কেটে রুডিমেন্টসের একটা বই পাওয়া যায়, আর তাছাড়া অত ভালো বই নেই। কিন্তু আমাদের বাংলা থেকে ইংলিশগুলো সব করে নিতে হবে ট্রান্সফার রেটের মতন, ঠিক আছে? না করে নিলে না তুমি পরবর্তীতে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, সবাই আছে না, কেউ বেরিয়ে গেছে কি? ঐশিনী আছে, হ্যাঁ ঠিক আছে, কেউ হয়তো পাচ্ছেন লাইন। তো আমাদের প্রথমে যেগুলো করতে হবে, যেমন আমাদের প্রথম চ্যাপ্টার যেটা ছিল, সেক্ষেত্রে আমরা তো প্রত্যেকে করেছি। এবার নেটওয়ার্ক টপোলজিও আমাদের আছে, নেটওয়ার্ক টপোলজিকে আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো, কারণ নেটওয়ার্ক টপোলজি থেকে অনেক কোশ্চেন থেকে, এরপরেই নেটওয়ার্ক টপোলজিটা আছে। আর প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু পাবে। যেমন আমি কতগুলো দেখি, আমার কাছে একটা কিছু এক্সারসাইজ থাকতে পারে, একটু দেখিয়ে দিচ্ছি প্রথম চ্যাপ্টার থেকে। আমাকে একজন পাঠিয়েছিল একটা বই থেকে, দাঁড়াও, ও এমসিকিউ গুলো এখানে আছে। যেমন দেখো, প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে আমি বলি, আমি এখানে মার্ক করে তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, পরে লিখে রাখবে কোশ্চেন। এখন তো অনেকটা সময় পাচ্ছ হাতে, কোশ্চেন লিখবে। প্লাস চিহ্ন যাকে আমরা বলি হচ্ছে, যখনই আমরা কোনো প্লাস অপারেশন করব, প্রথমে বলি যে বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে আমাদের তিনটি অপারেশন কাজ করে। একটা হচ্ছে প্রোডাক্ট মানে গুণ, একটা হচ্ছে প্লাস, আর নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট। সো প্লাস চিহ্ন দ্বারা যে লজিক্যাল অপারেশন আমার কাজ করে, সেটা হচ্ছে সবসময় মনে রাখবে, ইজ এ অর অপারেশন। বেশি বড় হয়ে গেল, অর অপারেশন, এটাকে দাগ দিয়ে রাখো। নিচের কোন গেটটির সাহায্যে ইনভার্সন করা যায়? ইনভার্সন মানে হচ্ছে উল্টে দেওয়া, উল্টে দেওয়া। এটা মাত্র এখানে ইনভার্সন করা যায় ন্যান্ড গেটের সাহায্যে। আমাকে যদি বলে কেন করা যায়, সেটা তো আমি করে দেখাচ্ছি। কেন ইনভার্সনটাকে ন্যান্ড গেট বলছি, আমি এখানে লিখে লিখে বোঝাচ্ছি। দেখো আমি লিখছি হচ্ছে এখানে ইনভার্সন। ইনভার্সন কোন গেটটাকে বললাম? ন্যান্ড গেটকে বললাম। কেন ন্যান্ড গেটকে বললাম? ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড এর অপোজিট, মানে অ্যান্ডে যে থাকবে তার অপোজিট। তাহলে কিরকম হতে পারে? মানে ব্যাপারটা অনেকটা এরকম যে, ধরো এরকম আছে এ বি, এটা কি গেট? এ বি হচ্ছে অ্যান্ড গেট। এ বি মিনস এখানে হচ্ছে অ্যান্ড গেট। হ্যাঁ, অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড গেট, এক সেকেন্ড, হ্যাঁ ফোন, ইনভার্সন হচ্ছে এটা হচ্ছে ইনভার্সন হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কেন বলি, ধরো অ্যান্ড গেটটার অ্যান্ড এবং নট, অ্যান্ড মানে আমার কি দাঁড়াবে? এ বি, তার উল্টো, দ্যাট ইজ কল হচ্ছে এ বি বার। এটা কি ন্যান্ড গেটের মধ্যে আমি যদি নেই, তাহলে ন্যান্ড গেট করে আমি কি করে করতে পারি? এই এ বিটাকে নিলাম, এটাকে ডাইরেক্ট আমি একটা ন্যান্ড গেটে পাস করে দিলাম, তো কি হবে আমার? এ বি হোল বার। দ্যার ইজ এ ন্যান্ড, এটা কি গেট? এটা হচ্ছে আমার ন্যান্ড গেট।
সো ন্যান্ড গেটের সাহায্যে কোনোকে উল্টে মানে ইনভার্সন মানে হচ্ছে উল্টে দেওয়া। যেমন দেখো একটা এ আছে, এটাকে আমি যদি ন্যান্ড গেটে পাস করি তাহলে কি হবে? এ বার। সেক্ষেত্রে মনে রাখবে যখনই কোনো একটা লজিক্যাল অপারেশন কোনো নিচের কোন গেটটি দ্বারা ইনভার্সন করা যায়, অর গেট দিয়ে তো হবেই না, অ্যান্ড এ হয়, এক্সর অপারেশন একমাত্র ন্যান্ড গেটের সাহায্যেই হয়। হ্যাঁ, ন্যান্ড গেটের সাহায্যে হয়। এক সেকেন্ড দাদা, একটা ফোন রিসিভ করে নি। হ্যালো, কে? আমাকে একটু পরে ফোন করো, ক্লাসে আছি আমি অলরেডি, 6:45 পর করো। হ্যাঁ, তারপরে যদি বলছে যে নিচের সার্কিটের মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ। যখনই বলবে কোনো প্যারালাল সুইচ, সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল, যখনই কোনো প্যারালাল সুইচের কথা বলবে সেটা হয়ে যাবে হচ্ছে সব সময় অর গেটের ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য। হুম তারপরে বলো তো, নর গেট নিচের কোনটি কমপ্লিমেন্ট? নর গেট হচ্ছে কার কমপ্লিমেন্ট? ইয়েস, নর গেট সবসময় অর গেটের কমপ্লিমেন্ট হয়ে গেল। তারপরে কি আছে? নিচের কোনটি বেসিক গেট নয়, বলো কোনটা হবে? হ্যাঁ ঠিক, নর গেট। অ্যান্ড গেটের চিহ্ন হচ্ছে, সবাই জানি এটা। আচ্ছা, অ্যান্ড গেটের আউটপুট হাই মানে 1 হয় যখন কি হবে? কখন হাই হবে? অ্যান্ড গেটের আউটপুট হাই হয় যখন, কৌস্তব আছে ক্লাসে? বলো কোনটা হবে? অ্যান্ড গেটের আউটপুট হাই 1 হয় যখন কি হবে? তার মানে অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে সব, যে কোনো একটি ইনপুট লো হবে না, সব ইনপুটই হাই হবে। ঠিক আছে, সব ইনপুটই হাই মানে হচ্ছে আমার এটা অ্যান্ড গেটে হয়ে গেল। ঠিক আছে, পরেরটা, অ্যান্ড অর এবং নট গেটের সমন্বয়ে কোন গেট তৈরি হয়? ভেরি গুড। তাহলে মোটামুটি এগুলো পারবে আর কি, আশা করছি। তো এটার একটা আম, সবগুলো আমি না করে যদি তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে এগুলো পাঠিয়ে দিই, তাহলে আমি একটু ভালো দিকে, এটা সোজা যেগুলো আছে একটু কঠিন দিকে দেখি, যেটা একটু করতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, এটা বলো দেখি কি হবে? ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করার জন্য কটি ন্যান্ড গেট প্রয়োজন? আচ্ছা, 3টে প্রয়োজন। এটা একে দেখাতে পারবে কি করে 3টে প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, তারপরটা বলো। দুটো লাগবে না, নর্থ থেকে অর গেট দুটো লাগবে, ঠিক বলেছো। এটা লাগবে 3টি, এটা লাগবে হচ্ছে 2টি। ভালো কথা। এটা বলো তো, নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করতে কটি নর গেট প্রয়োজন? নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করতে মোট কটি নর গেট প্রয়োজন? বলো। বাহ, এটা কি হবে? নিচের ডায়াগ্রামটিতে এফ এর মান কি হবে? হ্যাঁ ঠিক, এবার হবে, কারণ
এটা যখন আমি নর গেটে পাস করি তাহলে কি হচ্ছে এ প্লাস বি তার হোল বার, তাহলে এ প্লাস বি হোল বার মানে কি হবে, একটা এ থাকবে তাহলে এ বার হবে অ্যান্সার এ বার। তো এগুলো সহজই আছে তাই তো। আচ্ছা একটু এখানে আসি, এখানে তোমরা তোমাদের যা কনসেপ্ট আমি করিয়ে দিয়েছি এগুলো আটকাবে না একটাও, কি কষ্ট আটকাবে? ঠিক ঠিক, এটা বলো দেখি 38 নাম্বারটা। ইয়েস, 2n ঠিক। এটা বলো দেখি কোন ডিকোডারের বিটের সংখ্যা 3 হলে আউটপুট এর সংখ্যা কটি হবে? ঠিক, 3 হলে 8 হবে। আচ্ছা এটা তো এন হবে, তাহলে এগুলা বরঞ্চ তোমরা একটু না আমি পাঠিয়ে দিলে মানে সুবিধা হবে করতে। এটা এটা করো দেখি 38 48 নাম্বারটা। এটা বলো এরকম ধরনের কোশ্চেন থাকে একটা, আমি দেখেছি এইচএস। তুমি বলছো এ বি হবে তাই তো? আচ্ছা এ প্লাস বি দুটো অ্যান্সার এসছে, ঠিক আছে আমি দেখছি। আমি তাহলে একটু নিজেকেই, আচ্ছা দাঁড়াও দেখছি কি আছে একবার দেখি। এ বি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, এটা কি আছে আমার, আমাকে একটু ছবিটা ডায়াগ্রামটা বলবে তাহলেই হয়ে যাবে। একটা এ আছে নট গেট, একটা বি নট গেট, তারপর বলো একটা এন গেট তারপর নট গেট। আচ্ছা একটা, দেখো এক্ষেত্রে তো আমার এ বার তো আসবেই, এটাও বি বার আসবে, আর এক্ষেত্রে কি দাঁড়াবে এ বার বি বার, এবার ডট বি বার তার উপরে হোল বার, তাহলে এ ডাবল বার প্লাস বি ডাবল বার ডিমোরগানসে ভাঙলে অ্যান্সারটা দাঁড়াবে এ প্লাস বি। কৌস্তব কত বলেছিলে? বাহ ভেরি গুড, তুমি এ প্লাস বি বলেছিল, ঠিক আছে সমার্গ একটু ভুল হয়েছিল ঠিক করবে। কে? হ্যাঁ 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 বলেছো ঠিক আছে। আচ্ছা এগুলা সহজ, এগুলা খুবই সহজ, এগুলা কিচ্ছু নেই, এগুলা যদি করতে পারো ভালো রেজাল্ট করতে পারবে। দেখো এখান থেকে তোমার ডেসিমেল টু, এটা বলো দেখি, এটা জানো তো ডেসিমেল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে কটি আউটপুট লাইন প্রয়োজন? হাউ মেনি আউটপুট লাইনস? 4টে, ভেরি গুড। তাহলে হ্যাঁ এখানে আরেক কয়েকটা কোশ্চেন ভালো মতন পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। যেমন হলো এই টাইপের কোশ্চেন গুলো, দাঁড়াও বের করছেন। এই যে মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং কন্ট্রোল লাইন ইন মাল্টিপ্লেক্সার? হোয়াই ইট ইজ রিকোয়ার্ড? আমাদের রিকোয়ারমেন্টটা কি কন্ট্রোল লাইনের? কন্ট্রোল লাইন মানে হচ্ছে মাল্টিপ্লেক্সারে অনেকগুলো ইনপুট এবং একটি আউটপুট থাকে, অনেকগুলি ইনপুট এবং একটি আউটপুট থাকে, এবং মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল বা সেটা নির্ধারণ করে অনেকগুলি ইনপুটের মধ্যে থেকে কোনটি আউটপুট লাইনে যাবে সেটা নির্ধারণ করে। এটা হয়তো পড়ে বুঝতে পারলেন আমি জানি, মানে অনেকগুলি ইনপুট থাকে একটি মাত্র আউটপুট থাকে, এবং মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল বা সেশন নির্ধারণ করে অনেকগুলি ইনপুটের মধ্যে কোনটি আউটপুট লাইনে যাবে, এটা লিখলেই হবে বাংলাতে, কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সেটা একটু বুঝতে হবে তো। সেক্ষেত্রের জন্য তার চেয়ে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আমি একটা ধরো 4:1 মাল্টিপ্লেক্সারের ছবি এঁকে দিচ্ছি, এই দেখো
I0, I1, I2 আর ধরো I3, এটা হচ্ছে Y। আর এখানে কটা সিলেকশন লাইন হবে? দুটো, S0 আর S1। আউটপুট। এবার যে ধরো আমার এখানে অনেকগুলো ইনপুট আছে আর সিলেকশন লাইন আছে এরকম। ধরো আমার এখানে যদি 0 0, ধরো আমি 0 1 ইনপুট দিলাম, মানে S0 এর মান 0 আর S1 এর মানটা হচ্ছে 1। তাহলে 0 1 এ কি হয়? 1। তাহলে এ ডিসাইড করবে যে I1 লাইনটা আমার চুজ হবে, আউটপুটে I1টা বেরোবে। তার মানে সিলেকশন লাইনের উপর ডিপেন্ড করেই কোন ইনপুটটাকে আমি চুজ করব এবং সেই কোন আউটপুটটা আমার বেরোবে। মানে এট এ টাইম তো সবগুলো আউটপুটে তো সবাই বেরোবে না। আমার তো মাল্টিপ্লেক্সের নিয়মটা কি? আমার যত ইনপুট থাকুক না কেন, আমার কিন্তু আউটপুট সর্বদা ক্ষেত্রে একটি মাত্র আউটপুটই হবে। যদি আমি 1 1 দিতাম তাহলে 1 1 দিলে কি হতো? 3 হতো। এখানে কোনটা চুজ হতো? I3 চুজ হতো। তখন কোনটা বেরিয়ে আসতো? I3 বেরোতো। হ্যাঁ? সান্নিক বুঝতে পারছো কিছুটা? তুমি আমার ভিডিওটা দেখে নেবে, আজকেই দেখে নেবে। এটা সব করা আছে, আমি ক্লাস ভিডিও আজকে দিয়ে দেবো সব। ঠিক আছে? তারপর না বুঝতে পারলে আমাকে ইনফর্ম করবে। আমি আবার বসে তোমাকে একসময় বসে বলে দেবো সব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবার আমার কি আছে? এবার হচ্ছে নেক্সট কোনটা আছে দেখছি। হ্যাঁ, এটা খুব ভালো মতন করবে এই লাইনটা। এটা ইংলিশে পড়ে নেবে যে মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইনস এবং সিলেকশন লাইনের মধ্যে গাণিতিক সম্পর্ক। ইনপুট লাইনস এবং সিলেকশন লাইনের মধ্যে গাণিতিক সম্পর্ক কি? মানে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনপুট লাইনস এবং আউটপুট, মানে গাণিতিক লাইনের সম্পর্কটা কি হয়? তার মানে কি? দেখো, মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন নির্বাচনের জন্য n সংখ্যক সিলেকশন লাইন প্রয়োজন হয়। এটা আমরা সবাই জানি। আমার যদি n সংখ্যক সিলেকশন লাইনটা হয়, আমরা যদি এটা ক্ষেত্রে বলি 2 টু দি পাওয়ার n, যদি আমার সিলেকশন লাইন যদি কি হয়? n সংখ্যক সিলেকশন লাইনের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আমার ইনপুট হয়। কেন হয়? কারণ আমি যদি এরকম করে বলি, ধরো সাপোজ ধরো আমার এখানে 4 টে ইনপুট আছে। তাহলে 4 4 আমার হচ্ছে ইনপুট। তো এই 4 টাকে আমাকে কিভাবে ভাঙতে হবে সিলেকশন বের করতে গেলে? 2 স্কোয়ারে। আমার যা ইনপুট হবে তাকে আমি 2 এর স্কোয়ারে ভাঙবো। অলওয়েজ 2 এর স্কোয়ারে ভাঙবো। যেটা আমার পাওয়ার হবে সেটাই হবে আমার সিলেকশন লাইন। এই দেখো দুটো, এই কি হচ্ছে? সিলেকশনের কথা হচ্ছে দুটো। তাহলে আমার যদি এই n এর মানটা, তাহলে তো আমার যদি 8 টা হতো, 8 হলে আমি কি লিখতাম? 2 টু দি পাওয়ার 3। তাহলে আমার 3 টে সিলেকশন লাইন হতো। তা এটার নিয়মটা হচ্ছে যে আমার সিলেকশন লাইনের উপর ডিপেন্ড করে আমি ইনপুটটা চুজ করি আমরা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। সো আমরা কি করতে পারি? মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের নির্বাচনের জন্য n সংখ্যক সিলেকশন লাইন প্রয়োজন। অর্থাৎ ধরো এখানে ক্ষেত্রে বলো 2 ইনটু 1 মার্কসের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1 বা একটি মাত্র ইনপুট লাইন বা I0 এবং I1 দরকার। আবার S1 এ যদি 4 ইনটু 1 মার্কস হয়, তাহলে আমার ইনপুট লাইন কটা হবে? I0, I1, I2, I3 আর মোট 4 টি এবং সিলেকশন লাইন হবে 2 টি। এটা হয়তো বুঝতে অসুবিধা হতো, এটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 ইনটু 2 ইনটু 1 মার্কসের ডায়াগ্রামটা করে বুঝিয়ে দিচ্ছি। 2 ইনটু 1 মার্কস দেখে নাও। 2 ইনটু 1 মার্কস। তাহলে এখানে আমি বুঝতেই পারছি আমার সিলেকশন লাইন ইনপুট কটা হবে বলো? I0, এটা হচ্ছে I1। আর এক্ষেত্রে আউটপুট কটা হবে? Y। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রে কি হবে? 2 যেহেতু আছে, 2 হচ্ছে আমার ইনপুট। তাই 2 টার ক্ষেত্রে আমি এর এখানে n এর সঙ্গে কি করতে পারি? আমি কটায় এখানে ইনপুট হবে? 2 টু দি পাওয়ার 1। আমার যদি 2 যদি আমার ইনপুট হয়, তাকে আমি কি হিসেবে n এর পাওয়ারে কি করে ভাঙতে হবে? 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে? 2। মিলে গেল। এই দুটো হচ্ছে আমার ইনপুটে চলে গেল।
আর এই 1 টা যেহেতু পাওয়ারে আছে, তো এটা হবে আমার সিলেকশন লাইন। তো সেখানে কটা হবে? একটি মাত্র সিলেকশন লাইন হবে S0 বা S1। এটা হচ্ছে 2x1 মার্কসের ব্লক ডায়াগ্রাম। তাহলে আমার যদি এখানে S0 এর ক্ষেত্রে আমি যদি এখানে 0 পাস করি, তাহলে কোন ইনপুটটা চুজ হবে? I0। তখন তার আউটপুটে কে বেরিয়ে আসবে? I0 বেরিয়ে আসবে। আবার যদি S0 এর ক্ষেত্রে আমি 1 কে চুজ করি, তাহলে কাকে ধরবো আমি? I1 কে ধরবো, তা কে বেরিয়ে আসবে? এখানে 1 বেরিয়ে আসবে, I1 টা বেরিয়ে আসবে। সো এইটাই হচ্ছে আমার গাণিতিক সম্পর্ক। যে গাণিতিক সম্পর্কের ক্ষেত্রে আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন নির্বাচনের জন্য n সংখ্যক সিলেকশন লাইন প্রয়োজন। অর্থাৎ 2x1 মার্কসের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n বা 2 টু দি পাওয়ার 1 ইনপুট লাইন প্রয়োজন। মানে দুটি I0 এবং I1 এর ক্ষেত্রে এটা হতে পারে। তো এক্ষেত্রে আমার একটি সিলেকশন হবে S1। আর 4x1 মার্কস যদি হয়, তাহলে ইনপুটগুলো কি হবে? আমার I0, I1, I2, I3 আর মোট 4 টি এবং সিলেকশন লাইন হবে হচ্ছে S1, S0, যেটা আমরা এইমাত্র করলাম। এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সারের সঙ্গে তার গাণিতিক সম্পর্ক। যারা ইংলিশ নোটস নেবে বলো। হ্যাঁ, 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 বলেছিলাম। হ্যাঁ, ভুলে গেছো? আচ্ছা, আচ্ছা। খুব ভালো হলো। মানে তুমি যে পরিষ্কার করে বলো না, এটা আমার খুব ভালো লাগে শুনতে মনে। ভুলে গেছি। এটা দরকার। এই যে পরিষ্কার করে বলাটা, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা ফ্রিডম দিয়ে রেখেছি। যার অসুবিধা আমাকে বলবে। ভুলতেই পারো। যেমন ও খুব ভালো কথা বলেছে ঐশানী। ধরো ঐশানীকে আমি বললাম যে, "ঐশানী 19:1 এর মার্কসের সিলেকশন লাইন কটা হবে?" ওর একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বুঝিয়ে দেবো ওকে। সবাই দেখে নাও একবার। হাউ মেনি সিলেকশন লাইনস? সবচেয়ে ভালো বুদ্ধি বলবো, তুমি ১৯ এর বাইনারি বের করো। ১৯ কে এটা বাইনারি সংখ্যা কত হবে? ৯ দুগুণ ১৮, তাহলে কত হবে? আমার এখানে ১ আসবে রিমাইন্ডার, ৪ দুগুণ ৮, ১ রিমাইন্ডার, ২ দুগুণ ৪, ০ রিমাইন্ডার, ২ অক্ষে ২, ০ রিমাইন্ডার, ০ বার দিলে ১ বেরিয়ে গেল। তাই তো? এটা আমি বাইনারি সংখ্যা করলাম। তো এর বাইনারি কত হচ্ছে? 10011। ঠিক? ঐশানী ঠিক বলছি তো আমি? এবার কাউন্ট করো। 1, 2, 3, 4, 5 কটা বিট আছে এখানে? 5 বিট। তাহলে এর সিলেকশন লাইনে ৫ হবে। বোঝা গেছে? সবচেয়ে ইজি ওয়ে। আচ্ছা। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, কৌস্তব যেটা ভেরি গুড। কৌস্তব বলছে এই জিনিসটা। কৌস্তবেরটাও কারেক্ট। ও বলছে যে আমি তো এরকমও করতে পারি। এই সংখ্যাটা ১৬ আর ৩২ এর মাঝে। তাই তো? ১৬ মানে 2 টু দি পাওয়ার 4 আর ৩২ মানে 2 টু দি পাওয়ার 5। এটা কোন দিকে এগোচ্ছে? ৫ এর দিকে, অতএব ৫ টা সিলেকশন। তুমি যেটা খুশি করতে পারো। আমার এমসিকিউ রাইট হওয়া দিয়ে কথা, তাই না? তুমি যদি মনে করো এটা আমার ইজি লাগছে, ইজি করবে। ঐশী যদি মনে করো আমার এটা ইজি লাগছে, ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। ঠিক আছে? তাহলে এই যে সিলেকশন লাইনে যেগুলা বললাম, বাড়িতে কিন্তু রেডি হও। যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেম গুলাকে ধরে, ধরে প্র্যাকটিস করো। আর আমি কেন বলছি দেখো, আমরা তো বিভিন্ন জায়গা থেকে পড়াচ্ছি, নোটস কিন্তু খাতায় রেডি রাখতে হবে। উইদাউট নোটস হলে কি হবে? এরপরে আস্তে, আস্তে কিন্তু সব ভুলতে বসবে। তখন দেখবে আমরা যা করেছিলাম সব জিরো হয়ে যাবে। সেজন্য বলছি, নেক্সট ডে আমরা ১০ নাম্বারের, বেশি না, অনলি 10 মার্কসের পড়া ধরবো বা লিখতে দেব। কোন চ্যাপ্টার থেকে? কম্বিনেশনাল লজিক সার্কিট, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবস্ট্রাক্টর, তারপর তোমার মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, তার উপরে আমি যা খুশি দিতে পারি, আমাকে করে দেখাতে হবে। ঠিক আছে কৌস্তব? ও শর্ট বড় যাই মিলিয়ে মিশিয়ে দেবো কয়েকটা। জাস্ট তোমরা পড়বে না, তোমার পড়ার তাগিদটা কমে যাবে। আর নোটসটা রেডি করে ফেলো। কেউ একজন নোটস রেডি করো, তাহলে তোমার সুবিধা হবে। তা নাহলে কিন্তু এরপরে দেখবে যে আস্তে, আস্তে পরীক্ষায় গিয়ে, কারণ এবার দেখো একটা কথাই বলি, কেন এত নোটস নোটস বারে, বারে বলছি আমি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্যানসেল হয়েছে, এটা নিয়ে বিশাল ঝামেলা হবে। তুমি দেখে নিও। কারণ অনেক ভালো স্টুডেন্টরা বলবে আমরা এর চেয়ে বেশি নাম্বার পেতাম, কেউ বলছে আমি এর চেয়ে বেশি নাম্বার পেতাম। তো একটা দ্বন্দ্ব তৈরি হবে। তা এবার উচ্চ মাধ্যমিক বোর্ডে একটু সমস্যা হতে পারে, যেটা আমার যতটুকু ধারণা আরকি। তা ছেলেদের ক্ষেত্রে তারা ভালো স্টুডেন্টরা তো ডিপ্রাইভ হবে না? তা সেক্ষেত্রে আমি বলব যেটা, এবছর শিক্ষা দপ্তর যে অনেক সময় চেষ্টা করতে পারে, বা স্কুলগুলো না মক টেস্ট, ক্লাস টেস্ট নিয়ে রাখতে পারে। নিয়ে রাখলে কি সুবিধা হবে যে পরবর্তী ক্ষেত্রে কোনো কারণে দেখা গেলো পরের বছর থার্ড ওয়েভ চলে এসছে। আসতেই পারে। করোনা কি আসবে তো আমরা জানি না।
তাহলে স্কুলগুলোর মাস ডিস্ট্রিবিউশন করতে সুবিধা হবে। এইজন্য বলছি স্কুল খুললেই কিন্তু যেটা আমাদের মানে মুখ্যমন্ত্রী যিনি যেটা ঘোষণা করেছেন, খুবই ভালো সবার কথা ভেবেই করেছেন যে করোনা পরিস্থিতির জন্য কেউ যদি যায়, কেউ যদি অ্যাটাক মানে তোমার ধরো কারো করোনা বা কোভিড হলো, তো সেক্ষেত্রে তার তো একটা প্রবলেমেটিক, তার পুরো পরিবার থেকে সবাই সাফারার হবে। পরীক্ষাটা যেন বন্ধ করেছে। সে ঠিক আছে, করোনা পরিস্থিতি প্যান্ডেমিক সিচুয়েশন সমস্ত স্টেটগুলোও বন্ধ করেছে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ পরীক্ষা ঠিক। কিন্তু আমাদের বেঙ্গলি মিডিয়ামে তো আমাদের ধরো টেস্ট পরীক্ষা সব ঠিকঠাক হয়নি। তো একটা নাম্বারটা ডিস্ট্রিবিউশনটা অসুবিধা ভাবার বিষয় আছে। যেটা তোমাদের কিন্তু ওরা কিন্তু ক্লাস টেস্ট বা সমস্ত কিছুর উপরে কিন্তু জোর দিতে পারে। যেটা অন্য প্রাইভেট অনেক গভর্নমেন্ট স্কুলগুলো এবছর কিন্তু করবে। ওই জন্য চ্যাপ্টারগুলোকে ধরে, ধরে রেডি রাখো। এমন হতে পারে স্কুল খোলার পর একটা চ্যাপ্টার শেষ করে বলল, এটার উপরে একটা ক্লাস টেস্ট হবে। সিরিয়াস ক্লাস টেস্ট কিন্তু। নেটওয়ার্কিং শেষ হলো, ক্লাস টেস্ট হলো। ওই জন্য বলছি নোটসটাকে একদম A to Z ঠিকঠাক করে রেখে দাও। যেন ইন ফিউচারে যদি ক্লাস টেস্ট বলুক, যাই বলুক না কেন, তাহলে তোমার রিভিশন করতে সবচেয়ে সুবিধা হবে। এরপরে কিন্তু আমরা কিন্তু আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছি। পরে কিন্তু হবে, পড়া জমে যাবে। তখন কিন্তু আর বের করতে পারবে না। তখন সমস্যা হবে কিন্তু। ওকে? এটা আমার ধারণা। এটা করবে। আর পরের দিন ভালো মতন পড়ে নাও। আর আমাদের পরের দিন থেকে যাতে ইংলিশ নোটস যেটা দেওয়ার কথা ছিল, সেগুলো আমি দেব। আর এই যে চ্যাপ্টার যেগুলা বললাম, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা একটা ইংলিশ নোটস আমিও এটা করে দেবো। যে মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা, সিলেকশনের ইনপুটের প্রয়োজনীয়তা কি, এটা একটা ইংলিশ নোটস আমি করে দেবো। আর তাছাড়া আরেকটা সবচেয়ে যেটা বড় ইংলিশ নোটস দেবো হচ্ছে এই নোটসগুলো। এগুলো আমি করে দিয়ে দেবো। যাতে ইংলিশ ভার্সন নিয়ে পড়ছি। যেমন সৌমার্ঘ আছে, এরকম অনেকেই আছে। ঠিক আছে? তোমরা তো ইংলিশের জন্য এটা পড়ো। ইংলিশ নোটটা আমার উপর দায়িত্ব ছেড়ে দাও, আমি করে দেবো। আর বাংলা আমি যা মার্কিং করে দিচ্ছি এটাই খাতায় লিখে রাখো। তারপর আমরা পরীক্ষা নিয়ে আমি তো পরে ক্লাস টেস্ট নেবো। তারপর আমাদের কোচিং এ একটা বড় পরীক্ষা নেবো। যখন আমাদের মানে ফেব এই মোটামুটি ধরো ডিসেম্বর, জানুয়ারি মাসের থেকে আমাদের মক টেস্ট শুরু হবে। ৪ টা ৫ টা করে মক টেস্ট নেবো। তো সেক্ষেত্রে সব রেডি হয়ে যাবে। তার আগে পড়াটাকে তৈরি করে রেখে দাও। হ্যাঁ? 11 যা হওয়ার হলো, এটা ভেবে লাভ নেই। হ্যাঁ? ওকে, ঠিক আছে। আর সবাই ভালো থেকো। তাহলে এতটুকু ক্লাস আমি তাহলে এখানে তাহলে এন্ড করি তাহলে একদম। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। ১ সেকেন্ড আছে, ধরো তো ১ সেকেন্ড ধরে বলছি কথা। ১ সেকেন্ড দাঁড়াও।